আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। পাটিগণিত শেষ হবে, তারপরে বাস্তব সংখ্যা পড়াবো। বাস্তব সংখ্যার সাথে বীজগণিত শুরু করব। যাদের বাস্তব সংখ্যার ক্লাস আগে দেখা দরকার তারা 47 গ্রুপ থেকে দেখে নেন। 47 মানে জাস্ট আগে যে ব্যাচটা শেষ হয়েছে সেখান থেকে দেখে নেন আপাতত। যাদের আগে যে কিনা মানে আমার শিডিউলের সাথে যাদের ক্লাস মিলবে না বা যাদের আরো এক্সট্রা কিছু দরকার তাদেরকে রেকর্ড ক্লাস দেখে নিতে হবে আপাতত। পরবর্তীতে তো লাইভ হবে, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। জি সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পারছেন কিনা আমাকে একটু জানান। একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, আমি ক্লাস শুরু করে দিব। হ্যাঁ আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ক্লিয়ার আছে? প্লিজ একটু কাইন্ডলি জানান তো। আজকে আমরা অনুপাত সমানুপাতের 4 নাম্বার ক্লাস, খুবই ইম্পর্টেন্ট। সবকিছু ক্লিয়ার আছে? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। ফেসবুকের কোনো একটা প্রবলেম তো হয়েছে, না হলে আমি লাইভে ঢুকছি 3-4 মিনিট আগে। আচ্ছা, সাউন্ড ইজ পিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, আমরা আপনাদেরকে অনুপাত সমানুপাত পড়াচ্ছি। অনুপাত সমানুপাতের যে লেকচার শিট, হ্যাঁ মানে আমার যে এই যে লেকচার বুকটা আছে, এই লেকচার বুকের প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যখন যে চ্যাপ্টার শুরু হবে তখন সেই চ্যাপ্টারের পিডিএফটা ওই চ্যাপ্টারের প্রথম ক্লাসের ক্যাপশনে দেওয়া থাকবে। আর যারা এই সম্পূর্ণ লেকচার বইটার প্রিন্টেড কপি নেবেন তারা ইনবক্সে নক করে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, অনুপাত সমানুপাতের শিটটা দেখবেন যে 7 নাম্বার ক্লাসের ক্যাপশনে দেওয়া আছে। ক্লাস শুরুর আগে অবশ্যই মেসেঞ্জার, আপনার মেসেঞ্জারে কি দেওয়া সম্ভব এটা আগে বোঝেন। সবাইকে পার্সোনালি কি মেসেজ দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না, এটা পসিবল না। কিন্তু আমাদের তো মেসেঞ্জার গ্রুপ আছে, আমাদের তো এই গ্রুপের মেসেঞ্জার গ্রুপ আছে, সেই মেসেঞ্জার গ্রুপে কিন্তু লিঙ্কটা দেওয়া হচ্ছে। ক্লাস শুরুর সাথে সাথে আমরা কিন্তু মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়। না, ক্লাস ডিউরেশন কমানোর মতো সুযোগ নেই। ক্লাস ডিউরেশন কমালে কোর্সের কোয়ালিটি খারাপ হয়ে যাবে, ঠিক আছে? ক্লাস ডিউরেশন কমানোর সুযোগ নেই। যাদের সমস্যা হবে তারা পরবর্তীতে দেখে নিবে। যাদের সমস্যা হবে তারা পরে দেখে নিবে। আমাদের মেসেঞ্জার গ্রুপ যেটা আছে সেই মেসেঞ্জার গ্রুপে কিন্তু লিঙ্কটা দেওয়া হয়। হ্যাঁ, সুতরাং মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকলে আপনারা পাবেন, এগুলো সমস্যা নেই। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিই। ফেসবুকের নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেমের কারণে লাইভটা একটু কম দেখাচ্ছে। মেসেঞ্জার গ্রুপে নিজেকেই যুক্ত হতে হয়, কারো যুক্ত করা লাগে না। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা গ্রুপেরই একটা করে আলাদা করে চ্যাট গ্রুপ থাকে। গ্রুপে ঢুকে চ্যাট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে লেখা আসবে অনেকগুলো অপশন, তার মধ্যে একটা অপশন থাকবে কমিউনিটি চ্যাট, ওখানে ক্লিক করলে আপনি নিজে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, আমি ক্লাস শুরু করছি। আমি আজকে এতদিন আমরা যা পড়াইছি সেই পড়ানোর অংশ থেকে আমি অ্যাপ্লিকেশন দেখাবো। কিছু জিনিস এখানে বাকি থাকছে, ওটা রেখে দিচ্ছি, ওগুলো আমি করাবো সামনে ক্লাসে, মানে আগামীকাল। আজকে আমি শুরু করব মূলত হচ্ছে, দেখেন আমি 30 নাম্বার কোশ্চেন থেকে। হ্যাঁ, 30 নাম্বার কোশ্চেন থেকে। 30 নাম্বারের আগে আমাদের এটা লেকচার বুকে 30 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? 30-এর আগে আমাদের কিছু কোশ্চেন থেকে গেছে, ওগুলা করাবো, একটাও বাদ যাবে না, টেনশন করবেন না। দেখেন এখানে বলছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5। খেয়াল করেন, একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে কোন 3টি ডিগ্রিতে প্রকাশ করুন, মানে কোন 3টার মান বের করতে বলছে। আচ্ছা, আপনারা সবাই জানেন ভাই মেসেঞ্জার গ্রুপে কিভাবে অ্যাড হবেন, এটা যদি না জানেন তাহলে তো মহাবিপদ। কি বলেন তো? মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনি এই যে আমাদের যে গ্রুপে ক্লাস হচ্ছে না, এই গ্রুপে ঢুকবেন। ঢুকলে পরে এই দেখেন এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে অনেকগুলো অপশন আছে, খেয়াল করছেন? এই অপশনগুলোর মধ্যে দেখা যাচ্ছে ইউ, চ্যাট, ফিচার্ড, ফটোস। হ্যাঁ,
ওই চ্যাট অপশনে ক্লিক করবেন। চ্যাট অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে। আমি যেহেতু অলরেডি ওই চ্যাট গ্রুপে যুক্ত আছি, সুতরাং আপনার আসবে না এটা। আমি অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে একটা অপশন হবে কমিউনিটি চ্যাট। ওখানে ক্লিক করলে আপনি নিজে জয়েন হয়ে যেতে পারবেন। মেসেঞ্জার গ্রুপে কাউকে আলাদা করে যুক্ত করতে হয় না, হ্যাঁ, নিজেকেই যুক্ত হতে হয়, বুঝতে পারছেন? যে কোনো গ্রুপেরই একটা মেসেঞ্জার গ্রুপ, চ্যাট গ্রুপ থাকে, যদি অ্যাডমিন ক্রিয়েট করে থাকে। হ্যাঁ, আচ্ছা, দেখেন একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5। সবাই মনোযোগ দিয়ে বুঝবেন। প্রথমে আমি অঙ্কটা বুঝাবো। হ্যাঁ, পরীক্ষার হলে এই অঙ্ক করতে আপনার মধ্যে 3 থেকে 5 সেকেন্ড সময় লাগবে, বা সর্বোচ্চ 15 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? দেখেন আমি একটা ত্রিভুজ আঁকাচ্ছি। এটা একটা ত্রিভুজ। একটা ত্রিভুজের তো 3টা কোণ থাকে। এই যে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। এই যে 3টা কোণ, এই 3টা কোণের অনুপাত দেওয়া আছে 3:4:5। এদিকে তাকান। তো এই যে 3:4:5, এটা কি? এটা হচ্ছে এই যে 3টা কোণ, এই 3টা কোণের অনুপাত। হ্যাঁ, তো সবসময় মনে রাখবেন, কোনো জিনিসের যদি অনুপাত দেওয়া থাকে, হ্যাঁ, সেই অনুপাতের সাথে কিছু একটা গুণ ধরে নিতে হয়, কিছু একটা গুণ মনে মনে চিন্তা করতে হয়। কেন করতে হয় এটা আমি এক্সপ্লেইন করব, টেনশন করেন না। তাইলে এইটা হচ্ছে প্রথম কোণের অনুপাত, এটা হচ্ছে দ্বিতীয় কোণের অনুপাত, এটা হচ্ছে তৃতীয় কোণের অনুপাত। তাহলে আমরা ধরে নিব যে প্রথম কোণ ধরি, খেয়াল করেন প্লিজ, আমি মূল ব্যাপারটা বুঝাচ্ছি, দুইটা ভাবে করাবো। প্রথম, এটা হচ্ছে মেথড ওয়ান, হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। ধরি প্রথম কোণ, এই যে 3 অনুপাতের সাথে কিছু একটা গুণ ধরতে হবে, সেই কিছু হচ্ছে এক্স। তাহলে 3-এর সাথে এক্স গুণ ধরলে 3x, তাহলে প্রথম কোণের পরিমাণ 3x। মনে রাখবেন, কোনো কিছুর অনুপাত যখন দেওয়া থাকে, তখন অ্যাকচুয়াল জিনিসটা পেতে হলে এই অনুপাতের রাশিগুলোর সাথে কিছু একটা জিনিস গুণ ধরে নিতে হয়। সেই গুণটা আমরা এক্স ধরে নিছি। কেন গুণ ধরে নিতে হয় এটা আমি এক্সপ্লেইন করবো, টেনশন করেন না, একটু সময় দেবেন প্লিজ। আচ্ছা, দ্বিতীয় কোণ কত? দ্বিতীয় কোণ এই 4-এর সাথে এক্স গুণ করলে 4x। তৃতীয় কোণ তাহলে কত হবে? তৃতীয় কোণ 5-এর সাথে এক্স গুণ করলে 5x। হ্যাঁ, এই যে এখন আমরা ছোটবেলা থেকে একটা উপপাদ্য পড়ে আসতেছি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, মনে আছে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এই যে এই কোণ আর এই কোণ, এই 3টা কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে আমরা প্রথম কোণের মান ধরছি 3x, দ্বিতীয় কোণের মান 4x, তৃতীয় কোণের মান 5x। তাহলে প্রশ্ন মতে কি আমরা লিখতে পারি না? আগে মূল কনসেপ্ট বোঝেন, পরে আমি কিভাবে পরীক্ষার হলে খুব দ্রুত করতে হবে সেটাও দেখাবো। প্রশ্ন মতে এই কোণ 3টা যোগ করলে হবে 180 ডিগ্রি। তার মানে 3x প্লাস 4x প্লাস 5x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন এই 180 ডিগ্রি কি কোথাও বলা আছে কোশ্চেনে? বলা নাই। এটা আপনার আগে থেকে জানা থাকতে হবে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার 3x আর 4x 7x আর 5x কত? 12x। সবাই একটু মনোযোগ দেন। 12x ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। এখন এটা ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। তাহলে 12x ইজ ইকুয়াল টু 180। তাহলে 12x ইজ ইকুয়াল টু 180। সবাই শোনেন, মূল কনসেপ্ট আগে বুঝবেন, শর্টকাট পরে। শর্টকাট, এই মূল নিয়মটাই শর্টকাট করে দিব খুব সহজে। x ইকুয়াল টু এই 180, 12 এই পাশে গুণ আছে, এটা এই পাশে ভাগ হবে। এবার কাটাকাটি, 12 দিয়ে 18-এর মধ্যে যাবে একবার, থাকবে 6, 6-এর পরে 0 মানে 60। 60কে 12 দিয়ে কাটলে 5 বার, 5 12-তে 60। তাহলে x ইকুয়াল টু কত? x এর মান হচ্ছে 15। এই যে x এর মান বের হয়েছে না, এই x এর মান বের করাটাই আমাদের টার্গেট ছিল। এই x এর মানটা এখন এই যে এখানে বসাই দিলে প্রথম কোণ, এখানে বসাই দিলে দ্বিতীয় কোণ, এখানে বসাই দিলে তৃতীয় কোণ চলে আসবে। তাহলে x এর মান বের করাটাই টার্গেট ছিল। তাহলে x এর মান এখানে বসাই দেন। এই যে প্রথম কোণ কি 3x না? তাহলে অর্থাৎ প্রথম কোণ 3x ইজ ইকুয়াল টু 3 গুণ x এর মান কত? 15। 3 15 45। দ্বিতীয় কোণ 4x, তাহলে 4 ইন্টু x এর মান কত? 15। 4 15 কত? 60। তৃতীয় কোণ কত? 5x, 4 ইন্টু 15, x এর মান 5 15 কত? 75। তাহলে কোণগুলো হচ্ছে 45 60 75। এই যে 45 60 75, সি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? সি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার ব্যাপারটা? আপনারা কাইন্ডলি ঝগড়া করেন না, হ্যাঁ প্লিজ, কাইন্ডলি এত ঝগড়া করেন না তো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলে যে ভাই এত কিছু করতে তো আমার পরীক্ষার হলে সময় চলে যাবে। পরীক্ষার হলে কি আপনি এটা লিখবেন যে ধরি প্রথম কোণ 3x, দ্বিতীয় কোণ 4x, তৃতীয় কোণ 5x, এসব লিখবেন? কিছুই লিখবেন না। এবার পরীক্ষার হলে কি করবেন দেখেন, মুছে দিচ্ছি। পরীক্ষার হলে আপনি তো জানেনই, কোশ্চেন তো আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে এগুলো সলভ করেই গেছেন, তাই না? আপনি এদিকে তাকান, এদিকে
এই যে এখানে বলছে তিনটা কোণের অনুপাত 3, 4, 5, আপনি এদিকে তাকান, এই যে 3:4:5, আপনি মনে মনে ধরে নেবেন যে প্রথম কোণ 3x, দ্বিতীয় কোণ 4x, তৃতীয় কোণ কত 5x, আর এই তিনটা কোণ যোগ করলে কত হবে 180 ডিগ্রি। এই যে এই লাইন থেকে তো আপনি যাত্রা শুরু করবেন। টার্গেট কি? এক্স এর মান বের করা। তাহলে 3 আর 4 7, 7 5 12, তার মানে 12x ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত? এক্স ইজ ইকুয়াল টু 180। এই 12 গুণ আছে, এই পাশে ভাগ হবে, 12 কে 12, 18 মধ্যে 12 একবার থাকলো 6, 6 এর পরে 0 60, 60 কে 12 দিয়ে কাটলে 5 বার, 5 12 তে 60। তাহলে এক্স এর মান কত? 15। এই এক্স এর মানটা এখন এই যে এটা প্রথম কোণ কিন্তু এইটা, দ্বিতীয় কোণ এইটা, তৃতীয় কোণ এইটা, বুঝছেন? এক্স এর মান এখন এখানে বসালে এই যে মনে মনে 15 এর সাথে 3 গুণ করলে 3 15 45, 4 15 60, 5 15 75, তো মনে মনে হয়ে যাবে। আপনার তো এইটুক করতে তো সত্যি 15-20 সেকেন্ডের বেশি লাগবে না। কিন্তু আমি আগে যেটা করালাম ডিটেইলস ধরে ধরে, এটা হচ্ছে মূল মানে লিখিত পরীক্ষায় ওইভাবে লিখতে হবে, তারপর প্রথমবার বোঝানোর জন্য তো আমি এভাবেই করবো, তাই না? আচ্ছা, এবার মেথড 2। মেথড 2 দেখেন, মেথড 2 এবং 1 দুইটাই আপনি শিখবেন, কারণ দুইটারই কাজ আছে কিছু কিছু জায়গায়। এবার মেথড 2, এদিকে দেখেন প্লিজ, মেথড 2টা খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গায় খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। যখন আপনার কোনো কিছুর অনুপাত দেওয়া থাকবে, কয়েকটা রাশির অনুপাত দেওয়া থাকবে, তাকান কতগুলো রাশির অনুপাত দেওয়া থাকবে এবং ওই রাশিগুলোর সমষ্টি দেওয়া থাকবে। সবাই মনোযোগ দিয়ে, এই মেথড 2 তখনই অ্যাপ্লাই করা যাবে যখন কতগুলো রাশির অনুপাত দেওয়া থাকবে। এবং রাশিগুলোর সমষ্টি দেওয়া থাকবে, তখন এই মেথডটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, প্রযোজ্য। এই যে এখানে যেমন কতগুলো রাশি বলতে এখানে কোণকে বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে 3টা কোণের অনুপাত দেওয়া আছে এবং এই 3টা কোণের সমষ্টি কিন্তু দেওয়া আছে। এখন বলুন ভাই, এখানে কোথায় কোন 3টার সমষ্টি দেওয়া আছে? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এখানে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি উল্লেখ না থাকলেও আমরা এটা আগে থেকেই জানি যে এখানে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এই যে 3টা অনুপাত দেওয়া আছে এবং 3 কোণের সমষ্টি আমাদের জানা আছে। তাহলে আমরা এদিকে তাকান, যখন প্রথম কোণ, মনোযোগ দেন প্লিজ, প্রথম কোণের মানটা বের করব। প্রথম কোণ, যে রাশির মানটা বের করবেন, এদিকে যে রাশির মানটা বের করবেন সেই অনুপাতটা উপরে যাবে। এই যে 3টা কোণের অনুপাত কত দেওয়া আছে? 3:4:5 দেওয়া আছে না? আপনি যে রাশির মানটা বের করবেন সেই অনুপাতটা উপরে যাবে, এরকম একটা দাগ দিবেন। তাহলে আমি প্রথম কোণের মান বের করতেছি, মানে প্রথম রাশি বের করতেছি, তাহলে এই প্রথম অনুপাতটা যাবে উপরে, আর নিচে হচ্ছে এখানে অনুপাতের যতগুলো রাশি থাকবে সবগুলোর যোগফল। এখানে অনুপাতের রাশিগুলো যতগুলো থাকবে সবগুলোর যোগফল। তাহলে 4 আর 3 7, 7 5 12, তাহলে এখানে থাকবে 12। ঠিক আছে, তাহলে উপরে কি? উপরে হচ্ছে যে রাশির মান বের করবেন সেই অনুপাত উপরে, আর নিচে হচ্ছে এখানে অনুপাতের রাশি যতগুলো আছে সবগুলোর যোগফল ইনটু এই অনুপাতের যে রাশি এদের মোট সমষ্টি। হ্যাঁ, এই অনুপাতের রাশি মানে এই অনুপাত দ্বারা কোন রাশিকে বোঝাচ্ছে? কোণ না, এই কোণগুলোর মোট সমষ্টি। সেই কোণগুলোর মোট সমষ্টি কত ডিগ্রি এখানে দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু আমি জানি 180 ডিগ্রি, সেটা হচ্ছে এখানে। ওই যে সমষ্টির কথা বললাম না, যে সমষ্টি যদি দেওয়া থাকে সেই সমষ্টিটা এখানে বসবে। এবার ক্যালকুলেশন করতে হবে। এই 12 দিয়ে 18 মধ্যে যাবে একবার, থাকলো 6, 6 এর পরে 0 মানে 60, 60 কে 12 দিয়ে কাটলে 5 বার, 5 12 তে 60। এই 15 আর 3 গুণ করলে 3 15 45, তার মানে এই যে প্রথম কোণের মানটা সরাসরি বের হয়ে গেল 45। এবার যদি আপনি দ্বিতীয় কোণের মান বের করেন, তাহলে যারটা বের করবেন সেই অনুপাত উপরে। তাহলে এবার দ্বিতীয় কোণের মান বের করবো, তার মানে দ্বিতীয় অনুপাত মানে 4 যাবে উপরে, 4 যাবে উপরে। ঠিক আছে, 4 যাবে উপরে, আর নিচে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল। অনুপাতের রাশিগুলোর যোগফল যে 4 3 7 5 12 ইনটু হচ্ছে 180। এই 12 দিয়ে 180 15 বার যাবে। কি করে বুঝলাম? কারণ অলরেডি আমি আগে 12 দিয়ে 180 কে কাটি 15 বার লিখছি, তাহলে 12 বারে কি এটা করবো? আমি তো জানি 15 হবে। এই 15 দিয়ে 4 কে গুণ করলে 4 15 60, ব্যাস দ্বিতীয় কোণের মান 60। এবার তৃতীয় কোণ যখন বের করবেন, তখন এই তৃতীয় অনুপাত 5 যাবে উপরে, আর নিচে কি অনুপাতের রাশিগুলোর যোগফল, এই সবগুলোর যোগফল 12
ইন্টু কত মোট পরিমাণ 180 ডিগ্রি, 12 দিয়ে 180 15 বার যাবে, 15 গুণ 5 5 15 75। এই দ্বিতীয় যে মেথডটা দেখালাম এটাও লিখিত পরীক্ষার জন্য করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এটা খুবই ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। আমি আবার বলছি, যে রাশির মান বের করবেন সেই অনুপাত উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, আর ইন্টু হচ্ছে ওই রাশিগুলোর মোট পরিমাণ সমষ্টি। হ্যাঁ, অনেকে বলতে চাই ভাই এটা কিভাবে আসলো? কোনো সমস্যা নেই, আমি দেখা দিচ্ছি কিভাবে আসলো। হয়েছে, এটা হয়েছে, ক্লিয়ার ব্যাপারটা? মুছে দিই। দেখেন এইবার দেখেন এই জিনিসটা কিভাবে আসলো। হ্যাঁ, এই দুইটা মেথডই শিখতে হবে। একটা হচ্ছে অনুপাতের প্রত্যেকটা রাশির সাথে এক্স গুণ ধরে করা, আর একটা হচ্ছে প্রত্যেকটার মান ইন্ডিভিজুয়ালি আলাদা করে বের করা। ঠিক আছে, এবার দেখেন তিনটা কোণের অনুপাত দেওয়া আছে 3:4:5। কনসেপ্ট বুঝতে হবে। হ্যাঁ, কনসেপ্ট বুঝতে হবে। 3:4:5 এটা হচ্ছে কোন তিনটার মান অনুপাতে, কোন তিনটার মানের অনুপাত। তাহলে এখন এই সবগুলো যোগ করেন তো, তিনটা কোণ যোগ করেন, এদিকে তাকান, তিনটা কোণ যোগ করেন, এই তিনটা কোণ যোগ করেন, এই তিনটা কোণ যোগ করেন, তাহলে 3 + 4 + 5 মানে অনুপাতের রাশিগুলো যোগ করলাম, কত হইল? 3 4 7 7 5 12। তার মানে এই যে ত্রিভুজের যে কোণ তিনটা, সেই তিনটা কোণের মান যদি, তিন কোণের সমষ্টি যদি 12 হয়, এই যে তিন কোণের, এটা তো অনুপাত, এটা তো কোণের অ্যাকচুয়াল মান না, কোণের অনুপাত, বুঝছেন? অনুপাত আর অ্যাকচুয়াল মান কিন্তু সেম না। তাহলে কোণের অনুপাত হচ্ছে এত, আর এই কোণের অনুপাতের রাশিগুলোর যোগফল কত হয়েছে? 12। তার মানে এই অনুপাতের রাশিগুলোর যোগফল যদি 12 হয়, মানে তিন কোণের সমষ্টি, এটাও তো তিন কোণের একটা সমষ্টি, অনুপাতের সমষ্টি, তাই না? তাহলে তিন কোণের অনুপাতের সমষ্টি যদি 12 হয়, তাহলে প্রথম কোণের মান কত? 3 না? তাহলে আপনি এইভাবে লিখবেন যে তিন কোণের সমষ্টি এটা কি 12 কি এই তিন কোণের সমষ্টি না? ওক না, অনুপাতের সমষ্টি, কিন্তু সমষ্টি তো। তাহলে তিন কোণের সমষ্টি 12 হলে প্রথম কোণ, তিন কোণের সমষ্টি যদি 12 হয় তাহলে প্রথম কোণ কত? 3 না? ইয়েস। আচ্ছা, তো তিন কোণের সমষ্টি যদি 1 ডিগ্রি হয় তাহলে প্রথম কোণ 3/12। কিন্তু আমরা তো জানি তিন কোণের সমষ্টি অ্যাকচুয়ালি 180 ডিগ্রি, তাই লিখবো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে প্রথম কোণের মান 3/12, এই 180 হচ্ছে এখানে যোগ। এই যে লাস্টের লাইন দেখেন, এই লাস্টের লাইনটা হচ্ছে যা আমি আপনাদেরকে শর্টকাটে আগে বুঝালাম, যে যার মান বের করবেন সেটা যাবে উপরে। তাহলে এখানে প্রথম কোণ বের করতেছি, তাই এই 3 যাবে উপরে, নিচে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই যে সবগুলো যোগ করে 12 পাইছিলাম সেটা নিচে আছে, ইন্টু হচ্ছে এই তিনটা কোণের মোট সমষ্টি, যে 180 ডিগ্রি। এইবার যদি আপনি দ্বিতীয় কোণ বের করতে চান তাহলে লিখবেন তিন কোণের সমষ্টি 12 ডিগ্রি হলে দ্বিতীয় কোণের মান এখানে লিখবেন 4, তখন এখানে 4 আসবে উপরে। কনসেপ্টটা কি বুঝছেন? এটা এই ঐকিক নিয়ম থেকে আসছে, ওই লাস্টের লাইনটা মনে থাকবে। আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলছি যে এই 30-এর আগে কিছু অঙ্ক বাকি আছে, সেই থিওরি এখানে পড়াইনি, সেই থিওরি আমি সামনে ক্লাসে পড়াবো। হ্যাঁ, কিছুই বাদ থাকবে না। যদি কিছু বাদ রেখে যায় সেটা কোনো কারণে আমি রাখছি, সেটা কোনো না কোনো ক্লাসে পড়াই দিব, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ওকে, নেক্সট দেখেন, এবার তাকান, আমি দ্বিতীয় অঙ্কে চলে আসছি। একটি চতুর্ভুজের 4 কোণের অনুপাত, চতুর্ভুজ, ত্রিভুজের যেমন 3টা কোণ তেমন চতুর্ভুজের 4টা কোণ। আচ্ছা, একটি চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:3:4 হলে বৃহত্তম কোণ ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কি চাইছে? বৃহত্তম কোণ মানে সবচেয়ে বড় কোণ, এবং ক্ষুদ্রতম কোণ মানে সবচেয়ে ছোট কোণের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল। তাহলে চতুর্ভুজের তো 4 কোণ, তাহলে 4 কোণ অনুপাত দেওয়া আছে 1:2:3:4, এলো 4 কোণের অনুপাত। হ্যাঁ, 4 কোণের অনুপাত। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম কোণটা হচ্ছে 1x। কি বলছে? অনুপাতের সাথে x গুণ ধরতে হয় না? x অনুপাতের সাথে কি করতে হয়? কোন একটা রাশি গুণ আকারে ধরতে হয়। কেন ধরতে হয় আমি এটা এক্সপ্লেইন করবো, টেনশন করেন না, এক্সপ্লেইন করবো। তাহলে 1 এর সাথে যদি আমি x গুণ করি তাহলে প্রথমে কোণ হচ্ছে 1x, 1x মানে x। এই 2 এর সাথে যদি আমি x গুণ করি তাহলে দ্বিতীয় কোণ হচ্ছে 2x। এই 3 এর সাথে যদি x গুণ করি তৃতীয় কোণ হচ্ছে 3x। এই 4 এর সাথে যদি x গুণ করি চতুর্থ কোণ হচ্ছে 4x। এই হলো 4টা কোণ। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি যেমন 180 ডিগ্রি, তেমন চতুর্ভুজের এই 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। যদি মনে না থাকে মনে রাখবেন, একটা বর্গক্ষেত্র চিন্তা করবেন, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত? 90। তো 4টা 90 গুণ করলে কত হয়? 4 9 36 মানে 360। এরকম বর্গক্ষেত্র না হয় অন্য কিছু হলে ওই 4 কোণের সমষ্টি 360 হবে। ঠিক আছে, তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। যেমন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে কিন্তু বলা নাই যে এখানে 4 কোণের সমষ্টি 360, বুঝে নিতে হবে এই চতুর্ভুজ দেখে।
তাহলে এই যে 4টা কোণ, এই 4 কোণের যোগফল কত হবে, ইজ ইকুয়াল টু 360। এইবার এটা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। সেই এক্স এর মান এখানে এখানে বসাই দিলে কোণগুলোর মান পেয়ে যাবো। দেখেন 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 কত 10, তার মানে 10x। তাহলে 10x ইজ ইকুয়াল টু 360। এই 10 ওই পাশে ভাগ করা যা, এই 0 আর এই 0 কেটে দেন, তাহলে 1x, 1x মানে x, তাহলে x ইকুয়াল টু 36। এই যে x এর মান 36 বের হইছে। এখন আমাদের ওই x এর মানটা বের করাটাই হচ্ছে মূল টার্গেট। কোশ্চেনে চাইছে কি, কোশ্চেনে চাইছে বৃহত্তম কোণ। বৃহত্তম কোণ মানে বুঝতেই পারতেছেন এই 4 অনুপাত মানে 4x, আর ক্ষুদ্রতম কোণ মানে এই 1 অনুপাত মানে x। তাহলে বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম কোণের পার্থক্য, তাহলে বৃহত্তম কোণ হচ্ছে 4x, ক্ষুদ্রতম কোণ হচ্ছে x, এদের পার্থক্য মানে বিয়োগফল। তাহলে 4x থেকে x গেলে কত, 3x। তো 3x অর্থাৎ 3 ইন্টু x এর মান কত, 36। 3 36 এ কত, 108। যদি না মনে রাখেন তাহলে 3 6 18, 8 হাতে 1, 3 3 9 আর 1 10, তাহলে 108। এই যে তাহলে উত্তর হচ্ছে 108। কমেন্ট অপশন অফ করে রাখবো কেন? কমেন্ট অপশন তো অফ করার জন্য না। কমেন্ট যদি কারো দেখতে না ইচ্ছা করে তাহলে কি করতে হবে, আপনি নিজেই কমেন্টটা ডান পাশে সুইপ করে দেন, তাহলে আপনাকে কমেন্টটা শো করবে না। কমেন্টে তো অনেকে প্রবলেম দেখাবে, তাহলে আমি কমেন্ট অপশন অফ করে দিব কেন বলেন? হ্যাঁ, কেউ আগে উত্তর দিয়েন না এটা বলতে পারেন, তো কমেন্ট অপশন তো অফ করার সুযোগ নেই। এখন যদি মনে করেন যে ভাই এটা দ্বিতীয় মেথডে করা যাবে না, দেখেন এই যে যে অঙ্কটুকু সলভ করলাম এটা তো আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি কি পরীক্ষার হলে কাউকে বুঝাবেন? বুঝাবেন তো না। আপনি তো জানেন যে প্রথম কোণের মান হবে 1x মানে x, দ্বিতীয় কোণের মান হবে 2x, তৃতীয় কোণের মান হবে 3x, চতুর্থ কোণের মান হবে 4x, আর এই সবগুলো যোগ করে হবে 360 ডিগ্রি। এখান থেকে x এর মান বের করবেন, তারপরে যা বলছে তাই করবেন। এখন যদি মনে করেন যে ভাই দ্বিতীয় যে মেথডটা করালেন সেই মেথডে কি এটা সলভ করা যাবে না? যাবে, যাবে। আপনাকে এখানে কি চাইছে, এখানে চাইছে বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্য। তার মানে আপনার তো সব কোণ বের করার দরকার নাই, আপনার এখানে দুইটা কোণ লাগবে, একটা হচ্ছে বৃহত্তম কোণ, একটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ। বৃহত্তম কোণ বলতে এই যে যেহেতু এই অনুপাতের মান বেশি সুতরাং এটা বৃহত্তম কোণ হবে, এই অনুপাতের মান যেহেতু সবচেয়ে কম তার মানে এটা ক্ষুদ্রতম কোণ হবে। তাহলে আপনি প্রথমে বৃহত্তম কোণ বের করেন, এই যে বৃহত্তম কোণ। এখন বৃহত্তম যেটা বের করবেন সেই অনুপাত উপরে, যেহেতু বৃহত্তম কোণ বের করবেন তাহলে বৃহত্তম কোণ অনুপাত 4 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল এই সব যোগ করেন, 4 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, ইন্টু কি, ইন্টু হচ্ছে এই কোণগুলো মিলে যত মোট যত হয়। তো চতুর্ভুজের ক্ষেত্রে 4 কোণের সমষ্টি 360, তাই এখানে 360 দিয়ে গুণ, এই 0 0 কাটা, 4 দিয়ে 36 কে গুণ করলে দেখেন 4 6 24 4, হাতে কত 2, 3 4 12 আর 2 14, 144। আর ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ কেমনে বের করবেন, যে কোণটা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে এই যে 1 অনুপাত যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, তার অনুপাতের রাশিগুলোর যোগফল 10, ইন্টু মোট পরিমাণ কোণগুলোর কত 360, এটা কাটা, 1 দিয়ে 36 এ গুণ করলে 36। কোশ্চেনে চাইছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্য, তার মানে এইটা থেকে এটা বিয়োগ করেন, তাহলে 144 মাইনাস 36 ইজ ইকুয়াল টু 108। দেখছেন, তো এটা তো দরকার ছিল না, আমি দুইটা কোণের মান কেন বের করব, আমি এইভাবে করে x এর মান বের করে বসাই দিব, ঠিক আছে। ফোর এক্স মাইনাস এক্স কেন হয়েছে মানে কি বুঝলেন এতক্ষণ ধরে? তাহলে এখানে কি চাইছে, হ্যাঁ বলছে বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম কোণের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল। এখানে বৃহত্তম কোণ কত 4x আর ক্ষুদ্রতম কোণ কত x, তো অঙ্কে চাইছে বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম কোণের পার্থক্য, তাই বৃহত্তম কোণ মানে 4x, ক্ষুদ্রতম কোণ মানে x, এদের পার্থক্য মানে বিয়োগফল, তাই 4x মাইনাস x, এটাই তো চাইছে। আর যারা অনুপাতের প্রথম দুইটা ক্লাস দেখেন নাই, আজকে কিন্তু 3 নাম্বার ক্লাস, তারা কিন্তু আজকে অনেক কিছু বুঝবেন না, না বুঝলে এখানে কিন্তু গণহারে কমেন্ট করেন না যে ভাই এটা বুঝতেছি না, ওটা বুঝতেছি না, কারণ ওই দুই ক্লাসে অনেক কিছু পড়াইছি যারা অ্যাপ্লিকেশন আজকে করাবো। না বুঝলে কিন্তু আপনার দায়িত্ব কিন্তু ছিল এটা যে প্রথম দুইটা ক্লাস দেখে 3 নাম্বার ক্লাসে জয়েন করা, জয়েন যেহেতু করছেন করেন, সমস্যা নাই, কিন্তু না বুঝলে মনে করেন না যে আপনি পারবেন না। হ্যাঁ দেখেন এবার কি বলছে, তিন বন্ধু
তিন বন্ধু 624 টাকা নিজেদের মধ্যে 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করে নেয়। বলছে তৃতীয় বন্ধুর অংশ কত? কি চাইছে বলেন তো? তৃতীয় বন্ধুর অংশ কত? আর এই তিন বন্ধু মিলে মোট 624 টাকা তিনজনের মধ্যে ভাগ করে নিছে। কত অনুপাতে? 1/2:1/3:1/4। তাকান এদিকে প্লিজ, খুব মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ পরীক্ষা আসা প্রশ্ন। তো 1/2:1/3:1/4 এই অনুপাতে, তার মানে 1/2 হচ্ছে প্রথম বন্ধুর অনুপাত, 1/3 হচ্ছে দ্বিতীয় বন্ধুর অনুপাত, 1/4 হচ্ছে তৃতীয় বন্ধুর অনুপাত। আমি আপনাদেরকে বলছিলাম প্রথম দ্বিতীয় ক্লাসে যে এরকম ভগ্নাংশ অনুপাত আসলে ভগ্নাংশ অনুপাতকে কখনো ভগ্নাংশ আকারে বা অনুপাতকে কখনো বড় সংখ্যা আকারে রাখতে হয় না। অনুপাত ভগ্নাংশ আকারে থাকলে এই ভগ্নাংশ অনুপাতকে আগে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করে নিতে হয়, মনে আছে? যেহেতু এখানে ভগ্নাংশ অনুপাত দেওয়া আছে, প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করা। আর ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম কি ছিল? এই হরে যে রাশিগুলো আছে এই হরের রাশিগুলোর লসাগু দিয়ে প্রত্যেকের লব মানে উপরে গুণ করতে হবে। তাহলে হরে কি কি আছে? হরে আছে 2, 3, 4। এই যে 2, 3, 4 এদের লসাগু কত? 2, 3, 4 এর লসাগু হচ্ছে 12। 2, 3, 4 এর লসাগু 12। লসাগু দ্রুত বের করা শিখাইছিলাম না? এদের মধ্যে সবচেয়ে বড় কে? 4। কিন্তু 4 কে 3 ভাগ করতে পারে না, তাই 4 এর ডাবল চিন্তা করতে হবে। 4 এর ডাবল কত? 8। 8 কে 3 ভাগ করতে পারে না, তাহলে 4 এর 3 গুণ চিন্তা করতে হবে। 4 এর 3 গুণ কত? 12। এই 12 কে 2ও যায়, 3ও যায়, 4ও যায়, সুতরাং এদের লসাগু 12। এগুলো কিন্তু স্মার্ট ক্যালকুলেশনে শিখাইছি। প্লিজ যারা ক্লাস করেননি প্রথম 7টা ওই ক্লাসগুলো আগে করবেন, আপনাদের কাছে অনুরোধ, প্রথম 8টা। তাহলে এদের লসাগু, এই যে হরে যে রাশিগুলো থাকবে তাদের লসাগু কত? 12। এই 12 দিয়ে সবার উপরে গুণ, তাহলে 12 দিয়ে উপরে গুণ করলে 12 ডিভাইডেড বাই 2 12 ডিভাইডেড বাই 3 12 ডিভাইডেড বাই 4। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3। তার মানে এই যে 624 টাকা তিন বন্ধু নিজেদের মধ্যে এই অনুপাতে ভাগ করছে, এই অনুপাতে ভাগ করছে মানে আসলে 6:4:3 অনুপাতে ভাগ করছে। এইটুকু বুঝছেন কিনা বলেন? ভগ্নাংশ অনুপাত দেওয়া থাকলে প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে। আর ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম হচ্ছে এই হরে যে রাশিগুলো থাকবে সেই রাশিগুলোর লসাগু দিয়ে সবার উপরে গুণ করলে ভগ্নাংশ অনুপাত কি হয়ে যাবে? পূর্ণ সংখ্যার অনুপাত হয়ে যাবে। এবার তাকান, এবার কোশ্চেনে তার মানে তিন বন্ধু নিজেদের মধ্যে টাকাগুলো এই 624 টাকা এই অনুপাতে ভাগ করছে, মানে আসলে 6:4:3 অনুপাতে ভাগ করছে। এবার বলেন কার ভাগ চাইছে? তৃতীয় বন্ধুর ভাগ চাইছে। তাহলে তৃতীয় বন্ধুর ভাগ মানে এই যে 3 নাম্বার অনুপাত। তাহলে অতএব তৃতীয় বন্ধু কত? তার যারটা বের করতে বলছে সেটা উপরে যাবে, তাহলে তৃতীয় বন্ধুর অনুপাত মানে 3 যাবে উপরে। আর নিচে কি? নিচে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল। এই যে 6 আর 4 10, 10 আর 3 13। ইন্টু কি? ইন্টু হচ্ছে এই তিনজনের মধ্যে যে মোট যে পরিমাণটা ভাগ করে দিছি সেটা কত? 624। তাই এখানে 624। এবার 13 নামতা, এই যে বলছেন নামতা কেন পড়তে বলছিলাম, যে 13 নামতা পারে না তার জন্য তো এখন ঝামেলা হবে, ক্যালকুলেটর তো নেই। 13 দিয়ে 62-র মধ্যে যাবে 4 বার, 4 13 তে 52। তাকান 4 13 তে 52, 62 থেকে 52 গেলে থাকে 10, 10 এর পরে 4 মানে 104, 104। 7 13 তে 91, 8 13 তে 104, 8 13 তে 104। বুঝছেন? 13 নামতা না পারলে তো এখানে এসে ঝামেলা হবেই। সুতরাং নামটা আপনাকে আমি 19 পর্যন্ত পড়তে বলছি, স্মার্ট ক্যালকুলেশনের ক্লাসগুলো দেখবেন কাইন্ডলি। তাহলে 3 গুণ 48, তাহলে 3 গুণ 48, 3 আসতে 24 এর 4 হাতে কত? 2, 3 4 12 2 14, তাহলে 144 টাকা। তার মানে তৃতীয় বন্ধু পাবে 144 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তৃতীয় বন্ধু পাবে কত? 144 টাকা। এখন এটা কি এক্স ধরে করা যেত না? যেত, অবশ্যই যেত। তাহলে প্রথম বন্ধুর অনুপাত ধরতেন 6x, দ্বিতীয় বন্ধুর অনুপাত ধরতেন পরিমাণ 4x, তৃতীয় বন্ধুর অনুপাত 3x। আর এই তিনজনের বন্ধুর টাকা যোগ করলে হবে কত? 624 টাকা। কারণ তিনজন তো নিজেদের মধ্যে 624 টাকা ভাগ করে নেছে। তো এটা প্রথম বন্ধুর টাকা, দ্বিতীয় বন্ধুর টাকা, তৃতীয় বন্ধুর টাকা। তাহলে 3 টাকা যোগ করলে তো হবে 624। তাই এই তিনটার যোগফল ইজ ইকুয়াল টু 624। এখান থেকে এক্স এর মান আসবে, সেই এক্স এর মানটা যেহেতু তৃতীয় বন্ধুর টাকা চাইছে, তাহলে এই যে তৃতীয় বন্ধুর টাকা মানে 3 অনুপাত মানে 3x এখানে বসাই দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? এখান থেকে এক্স এর মান বের করবেন, আসবে 48। দেখবেন কত আসবে? 48। এই 48 এখন কার টাকা চাইছে? তৃতীয় বন্ধুর টাকা। তো তৃতীয় বন্ধুর টাকা মানে যে 3x এখানে বসাই দিলে 3 গুণ 48 144। ক্লিয়ার? নেক্সট সবাই একটু তাকান। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। এবার তাকান, এর আগে একটা অঙ্ক করলাম ত্রিভুজের কোণগুলোর অনুপাত। ত্রিভুজের কোণগুলোর অনুপাত, এবার কিন্তু কোণগুলো না, এবারে বাহুগুলোর অনুপাত। এবার কোণের অনুপাত না, এবার কিসের অনুপাত? এবার হচ্ছে বাহুর অনুপাত। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, তার মানে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে
এই যে ত্রিভুজের এই বাহুর নাম ধরলাম আমরা এ, এই বাহুর নাম ধরলাম বি, এই বাহুর নাম ধরলাম সি। বাহুগুলোর অনুপাত মানে এই ত্রিভুজের যে বাহু আছে না, এই বাহুর তো দৈর্ঘ্য আছে তাই না, এটা তো একটা দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যের অনুপাত মানে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুগুলোর অনুপাত মানে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত, বুঝছেন? তাহলে বাহুগুলোর অনুপাত মানে এখানে কিন্তু কোণের অনুপাত দেওয়া নাই। ত্রিভুজের 3 কোণের সমষ্টি যেমন 180 ডিগ্রি, এখানে আবার বলেন না যে 3 বাহুর সমষ্টি 180 ডিগ্রি, ব্যাপারটা এরকম না। ত্রিভুজের বিভিন্ন বাহু, বিভিন্ন ত্রিভুজের বিভিন্ন বাহু হবে, একটা ত্রিভুজের বড় হবে, একটা ছোট হবে, কিন্তু ত্রিভুজ বড় হোক ছোট হোক 3 কোণ সবসময় 180। কিন্তু এই 3 বাহুর মান তো সবসময় একরকম হবে না, এক এক ত্রিভুজের এক এক রকম। তাহলে এই 3 বাহুর অনুপাত দেওয়া আছে 1/3:1/4:1/5। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশ অনুপাত। আবার বলছি, অনুপাত যখনই ভগ্নাংশে দেওয়া থাকবে ভগ্নাংশ অনুপাত রাখা যাবে না। প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করা, এটা আপনার প্রথম কাজ। তাহলে এই যে ভগ্নাংশ অনুপাত 3 বাহুর অনুপাত দেওয়া আছে, মানে যে a:b:c ধরে নিতে পারেন, যদিও কোশ্চেনে উল্লেখ নেই। এই ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে। ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম হচ্ছে এই যে হরে যে মানগুলো আছে তাদের লসাগু দিয়ে সবার উপরে গুণ। তাহলে 3, 4, 5, তাহলে 3, 4, 5 এর লসাগু কত হবে? এদের মধ্যে কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই, দেখছেন? যখন কোনো কমন ফ্যাক্টর থাকবে না তখন লসাগু হচ্ছে সরাসরি এদের গুণফলের সমান। তাহলে 3 গুণ 4 গুণ 5, 3 4 12, 5 12 60, তার মানে লসাগু 60। এই 60 দিয়ে সবার উপরে গুণ, তাহলে এই যে 1 এর সাথে 60 গুণ করলে 60/3, এখানে উপরে 60 দিয়ে গুণ করলে 60/4, এখানে উপরে 60 দিয়ে গুণ করলে 60/5, 60কে 3 দিয়ে ভাগ করলে 20, 60কে 4 দিয়ে ভাগ করলে 4 15 60, 5 দিয়ে ভাগ করলে 5 12 60। তার মানে ত্রিভুজের 3 বাহুর অনুপাত আসলে 20:15:12, বুঝছেন? 20:15:12। এখন প্রশ্ন হচ্ছে এই কোশ্চেনে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এবং উহার পরিসীমা, উহা বলতে এই ত্রিভুজের কথাটা বলতেছে, বুঝছেন? উহার পরিসীমা 94 সেন্টিমিটার। ত্রিভুজের পরিসীমা, এখন ত্রিভুজের পরিসীমা বলতে কি বোঝায় দেখেন। ত্রিভুজের পরিসীমা মানে কি? ত্রিভুজের পরিসীমা এগুলো না বুঝলে কিন্তু হবে না, যদিও জ্যামিতি পড়াইনি, একসাথে তো সব পড়ানো সম্ভব না। ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু 3 বাহুর যোগফল, 3 বাহুর যোগফল মানে সমষ্টি। মানে এই যে ত্রিভুজের যে 3টা বাহু না, এই 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে মানে ত্রিভুজের পরিসীমা। তার মানে এখানে যে 94 সেন্টিমিটার দেওয়া আছে পরিসীমা, এটা মানে হচ্ছে এই যে 3টা বাহু আছে এই 3 বাহু যোগ করলে 94 হবে। বোঝা গেছে বিষয়টা? তার মানে ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। ক্লিয়ার? এখন কোশ্চেনে কি বলছে? সবচেয়ে ছোট বাহুর মান কত? তাই সবচেয়ে ছোট বাহু কোনটা? এই যে বাহুগুলোর অনুপাত দেওয়া আছে, এই যে এটা কিন্তু বাহুগুলোর অনুপাত। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট বাহু হচ্ছে এই যে 12। তাহলে সবচেয়ে ছোট বাহু, তাহলে ছোট বাহু, তাহলে যার মান বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে সবচেয়ে ছোট বাহু বের করবেন, তাহলে এই ছোট অনুপাতটা উপরে। আর নিচে কি? নিচে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল, যে সবগুলো যোগ করেন। 15 আর 20 হচ্ছে 35, 35 আর 12 কত? 47। ইন্টু কি? ইন্টু হচ্ছে এই বাহুগুলোর, এই 3টা বাহুগুলোর সমষ্টি কত? এই যে 94। পরিসীমা মানেই তো, পরিসীমা মানেই তো এই বাহুগুলোর সমষ্টি, তাই না? তো এই যে 3 বাহু মিলে 94, তাই এখানে 94। 47 দিয়ে 94 দুইবার যাবে, দেখেন 40 দুগুণী 80 আর 7 দুগুণী 14, 80 আর 14 হচ্ছে 94। খেয়াল করেন, আমি 47 দিয়ে কাটতেছি না, আমি দেখতেছি 40 দুগুণী 80 আর 7 দুগুণী 14, 80 আর 14 94, তার মানে এটা দিয়ে যাবে দুইবার। এই 2 দিয়ে 12 কে হচ্ছে 24, তাহলে উত্তর হচ্ছে 24 সেন্টিমিটার। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, খুবই সিম্পল। এক্স ধরেও করা যাবে। ধরবেন প্রথম বাহু 20x, দ্বিতীয় বাহু 15x, তৃতীয় বাহু 12x, তখন এই 3 বাহু যোগফল 15x 12x 20x 15x 12x যোগ করে হবে 94। এখান থেকে x এর মান আসবে 47, সেই 47 দিয়ে x এর মান আসবে 2, সেই 2 দিয়ে ছোট বাহু চাইছে, তাহলে এখানে গুণ করে দিবেন 12 গুণ 2, 12 দুগুণে 24। ক্লিয়ার? নেক্সট। সবাই একটু মনোযোগ দেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে কি বলছে, এ ও বি এর টাকার অনুপাত 4:5। তার মানে এ আর বি এর টাকার অনুপাত 4:5 এবং বি ও সি এর টাকার অনুপাত 2:3। যদি এ এর কাছে 8,000 টাকা থাকে তাহলে সি এর কাছে কত টাকা থাকবে? কোনো ব্যাপার না, আপনি আগে বোঝেন কি চাইছে। সি এর কাছে কত টাকা থাকবে আর এ এর কাছে দিয়ে আছে 8,000 টাকা। এই যে 8,000 টাকা, এটা কিন্তু 3 জনের মোট টাকা না, এবার এর টাকা দেওয়া আছে 8,000, থাকুক না, সমস্যা নেই। দেখেন এ ও বি এর টাকার অনুপাত 4:5, এদিকে তাকান প্লিজ। তাহলে আমি কি লিখতে পারি? A:B is equal to 4:5। ক্লিয়ার? পি ও সি এর টাকার অনুপাত 2:3, তাহলে মানে B:C
ইজ ইকুয়াল টু 2:3। এইখান থেকে আমরা এ বি আর সি এর ধারাবাহিক অনুপাত মানে A:B:C তৈরি করব। দেখেন A:B:C, মনে আছে A:B:C কেমনে তৈরি করতে হয়? দর নিয়ম। প্রথমে এই দুইটা গুণ, সোজাসুজি গুণ, তাহলে 4 দুগুণী কত 8, তারপরে এই আড়াআড়ি গুণ, আড়াআড়ি 10 এরকম এরকম এরকম, ঠিক আছে? আড়াআড়ি গুণ করতে ভাই 2 আর 5 গুণ করলে 5 দুগুণী 10, তারপর হচ্ছে এই বরাবর গুণ, আবার এই বরাবর মানে এই দুইটা গুণ, 3 5 15। তার মানে আমরা A:B:C এর ধারাবাহিক অনুপাত তৈরি করে ফেললাম, ব্যাস। তার মানে এর অনুপাত হচ্ছে 8, বির অনুপাত হচ্ছে 10, সির অনুপাত হচ্ছে 15। তাহলে কি আমি ধরতে পারি না? এদিকে তাকান, আমি কি বলছিলাম? অনুপাতের রাশিগুলোর সাথে কিছু একটা কমন জিনিস গুণ ধরে নিতে হয়, যেমন x ধরে নিচ্ছিলাম। তাহলে আমি কি ধরতে পারি এ পাবে 8x টাকা? বলতে পারি কিনা? ধরি এ পাবে 8x টাকা, পরীক্ষার হলে তো এইসব লেখার সময় নাই। এ 8x, বি কত 10x, সি কত সি 15x। এইটুকু বুঝছেন কিনা বলেন? এখন কোশ্চেনে দেওয়া আছে এর কাছে 8000 টাকা আছে, তার মানে এর টাকা 8000, এর টাকা কত 8000। এখন এর টাকা আমরা ধরছি কত 8x। এদিকে তাকান প্লিজ। এর টাকা কত 8000, আর আমি এর টাকা ধরছি কত 8x। তার মানে এই 8x হচ্ছে এর টাকা, আর প্রশ্নে দেওয়া আছে এর টাকা 8000। তার মানে এই 8x যা বোঝাচ্ছে এই 8000 তাই বোঝাচ্ছে। তাই লিখবো প্রশ্ন মতে 8x ইজ ইকুয়াল টু 8000। এখান থেকে x এর মান বের হবে, তাহলে x ইকুয়াল টু কি? 8 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে 8000 ডিভাইডেড বাই 8। 8 দিয়ে 8 এর মধ্যে একবার যাবে, আর এই 3টা শূন্য বসে গেলে 1000। তাহলে x ইকুয়াল টু 1000, x এর মান বের হবে। এই x এর মান বের করাটাই কাহিনী, বুঝছেন? এখন কোশ্চেনে চাইছে কি সি এর কাছে কত টাকা আছে। এখন সি এর কাছে মানে এই যে 15x, তাহলে অতএব সি এর কাছে আছে 15x, তার মানে 15 ইন্টু x এর মানে 1000, 15 দিয়ে 1000 কে গুণ করলে 15000, তার মানে সি এর কাছে আছে 15000 টাকা। ক্লিয়ার? সি এর কাছে আছে কত 15000 টাকা। ওকে ভাই, আমি ইজি অঙ্ক না জটিল অঙ্ক অনেকবার বুঝাবো, টেনশন করেন না। কিন্তু শুরুতেই যদি আমি একদম উড়াধুরা শুরু করে দিই, তাহলে তো যারা একটু দুর্বল তারা বুঝবে না, বুঝছেন? দুর্বলদের কথা কিন্তু কনসিডার করতে হবে, কারণ যারা অঙ্ক ভালো পারে তাদেরকে একটু একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ, সময় দিবেন। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? খুবই সিম্পল। নেক্সট, 3টি সংখ্যার অনুপাত। দেখেন এখানে কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত 1/2:2/3:3 বলছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 36 হলে সংখ্যাগুলো কি কি? তার মানে সংখ্যাগুলো বের করতে বলছে, আর এই তিনটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 1/2:2/3:3/4। আচ্ছা, আমি প্রথম কাজ হচ্ছে, যেহেতু এখানে ভগ্নাংশ অনুপাত দেওয়া আছে, আমার প্রথম কাজ হচ্ছে এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করা, তাই না? তো ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম কি? এই যে হরে যে মানগুলো আছে, 2, 3, 4, এই মানগুলোর লসাগু নিতে হবে, তাই না? 2, 3, 4 এর লসাগু কত? 12। এই সাইডে লিখে নিবেন 2, 3, 4 এর লসাগু ইজ ইকুয়াল টু 12। এই যে 2, 3, 4 এর লসাগু 12, এই 12 দিয়ে সবার উপরে গুণ। তাহলে এই উপরে অনকে 12 দিয়ে গুণ করলে 12 ডিভাইডেড বাই 2, এই 2 এর সাথে 12 গুণ করেন, তাহলে 2 গুণ 12 ডিভাইডেড বাই 2, এই উপরে 3 এর সাথে 12 গুণ করেন, 3 গুণ 12 ডিভাইডেড বাই 4, এখানে 2 না এখানে 3। হ্যাঁ, এই 2 দিয়ে এটা যাবে 6 বার, এই 3 দিয়ে 12 যাবে 4 বার, এই 4 দিয়ে 12 যাবে 3 বার, তাহলে এখানে 6:4 দুগুণী 8:3 3 9। তার মানে সংখ্যা তিনটার অনুপাত হচ্ছে 6:8:9। ঠিক আছে? এখন কোশ্চেনে কি দেওয়া আছে সবাই তাকান। কোশ্চেনে কিন্তু ভাইয়া দেওয়া আছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, এখানে কিন্তু সংখ্যাগুলোর সমষ্টি দেওয়া নাই। হ্যাঁ, সুতরাং তাহলে এখন আমি কি করব? আমি ধরে নিব যে ধরি প্রথম সংখ্যা এই 6 এর সাথে x গুণ করলে 6x, দ্বিতীয় সংখ্যা 8 এর সাথে x গুণ করলে 8x, তৃতীয় সংখ্যা 9 এর সাথে x গুণ করলে 9x। তাহলে সংখ্যা তিনটা 6x, 8x, 9x। কোশ্চেনে কি বলছে? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য মানে বিয়োগফল। এখানে বৃহত্তম সংখ্যা কোনটা? এই যে 9x। ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এই যে এটা 6x। তাইলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য মানে এই সংখ্যার এই সংখ্যার বিয়োগফল। তাহলে প্রশ্ন মতে, আপনি তো আর পরীক্ষার হলে প্রশ্ন মতে লিখবেন না, আপনি সরাসরি লিখবেন 9x - 6x মানে ইকুয়াল টু 3x, তাই না? তাহলে 9x - 6x ইজ ইকুয়াল টু 36। তাহলে 3x ইজ ইকুয়াল টু 36, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 36 কে 3 দিয়ে ভাগ করলে 12। এই যে x এর মান 12 বের হইছে, এই x এর মান 12টা এখন এখানে বসান, এখানে বসান, এখানে বসান, শেষ। তো x এর মান 12 এখানে বসালে 6 গুণ 12 72, 12 বসালে 8 গুণ 12 96, 12 বসালে 9 12 108, তাহলে 72 96 108। তাহলে সংখ্যা তিনটা 72 96 108, 72 96 108,
সি নাম্বার অপশন ইজ ডি নাম্বার অপশন রাইট, ডি নাম্বার অপশন রাইট। ক্লিয়ার? 72, 96, 108। ওকে, পরীক্ষার হলে আপনি প্রশ্ন মতো কথাটা লিখবেন? কখনোই না। আপনি খালি এই যে 6x, 8x, 9x লেখার পরে আচ্ছা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য মানে এই দুটার বিয়োগফল মানে 9x - 6x, 9x - 6x মনে মনে তো ধরতে পারেন 9x - 6 মানে 3x, তো 3x = কত? 36, x = 12, 12 এখানে বসালে 6 × 72, 8 × 96, 9 × 108 শেষ। ওকে, নেক্সট নেক্সটে কি বলছে দেখেন, এই যে খুবই ইম্পর্টেন্ট বিসিএস পরীক্ষার আসা প্রশ্ন। ক খ গ এর বেতনের অনুপাত 7:5:3। তার মানে ক খ গ তিনজন মানুষ, তাদের বেতনের অনুপাত 7:5:3। কোশ্চেনে বলছে খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়। খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়। এই 222 টাকা তাহলে কি? খ গ এর চেয়ে 222 টাকা বেশি পায়, তার মানে 222 টাকা হচ্ছে খ আর গ এর পার্থক্য। একটা রাশি আর একটা রাশির তুলনায় কতটুকু বড় বা কতটুকু ছোট এটা কিভাবে পাওয়া যায়? ওই দুজনের বিয়োগফলের সাহায্যে, তাই না? ইয়েস, তার মানে খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়, তার মানে এটা হচ্ছে খ আর গ এর আয়ের পার্থক্য 222। ওকে ফাইন। তার মানে কোশ্চেনে দিয়ে আছে খ ইস্টু গ কত? 7:5:3, 7:5:3। তাহলে আমি ধরে নিতে পারি যে ক পাই 7x, খ পাই 5x, গ পাই 3x, ধরে নিতে পারি। এবার কোশ্চেনে কি বলছে? খ গ অপেক্ষা 222 টাকা বেশি, তার মানে এই যে খ এর ইনকাম, এই যে গ এর ইনকাম, এই দুইটা ইনকামের পার্থক্য 222। তাহলে প্রশ্ন মতে এইটা মাইনাস এইটা, তার মানে 5x - 3x = 222। 5x থেকে 3x গেলে 2x = 222। তাহলে x = কত? 222 এই 2 গুণ আছে, পাশে ভাগ হবে, 2 দিয়ে এটা যাবে একবার, 2 দিয়ে একবার, 2 দিয়ে একবার, এই যে 2 এর মধ্যে 2 একবার, 2 এর মধ্যে 2 একবার, 2 এর মধ্যে 2 একবার, 111। তাহলে x = 111। কোশ্চেনে চাইছে কি? ক এর বেতন কত? তা ক এর বেতন কত ধরছেন? এই যে ক এর বেতন মানে যে 7x, তাহলে অতএব ক এর বেতন = 7x। তাহলে 7 × x এর মান কত? 111। তো 7 দিয়ে 1 কে গুণ করলে 7, 7 দিয়ে 1 কে গুণ করলে 7, 7 দিয়ে 1 কে গুণ করলে 7, 777 টাকা। ঠিক আছে, খুবই সিম্পল। নেক্সটে কি বলছে? এই যে দেখেন, এই অঙ্কটা আসলে মূলত দিছি হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য। এগুলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে প্রায় 0%, বাট আইবিএ যদি প্রশ্ন করে ব্যাংকের পরীক্ষায়, সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আসতে পারে। তবে বেশি সময় লাগবে না, টেনশন করেন না। প্রথম ক্লাস যারা দেখেননি তাদের বুঝতে সমস্যা হবে, আমি আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, 8,400 টাকা এ বি সি ও ডি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, তার মানে এই 8,400 টাকা কিন্তু এখন মোট টাকা মানে এই চারজনের মধ্যে এই টোটাল টাকাটা ভাগ করে দিছে। এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন এ ও বি, বি ও সি এবং সি ও ডি এর ভাগের অনুপাত যথাক্রমে 2:3। এই 2:3 মানে কি? এ আর বি এর অনুপাত। এই 4:5 কি? বি ও সি এর অনুপাত। এই 6:7 কি? সি ও ডি এর অনুপাত। অঙ্কে বলছে এ কত টাকা পেল। তাহলে এই টাইপের কোশ্চেন আমি কি বলছি? প্রথম কাজ কি হয়? প্রথম কাজ হয় এই এ বি সি ডি এদের ধারাবাহিক অনুপাত প্রস্তুত করা। সবসময় আলাদা আলাদা করে যখন দুই জনের অনুপাত দেওয়া থাকবে, তাকান, দুই জনের অনুপাত যখন আলাদা আলাদা করে দেওয়া থাকবে, প্রথম কাজ হচ্ছে এদের ধারাবাহিক অনুপাত প্রস্তুত করা, অর্থাৎ A:B:C:D তৈরি করা। তাহলে কেমনে বের করছিলাম মনে আছে? এরকম লিখতাম এ বি সি ডি। প্রথমে A:B কত? এই যে 2:3, তাহলে এখানে 2, এখানে 3। তাহলে B:C কত? B:D কত? 4:5, তাহলে 4, 5। তারপরে C:D কত? 6:7, তাহলে এখানে 6, এখানে 7। এবার ফাঁকা জায়গা পূরণ করতে হবে। এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় বসবে 6, এই ফাঁকা জায়গায় 6, এই ফাঁকা জায়গায় 4, এই ফাঁকা জায়গায় 5, এই ফাঁকা জায়গায় 3, এই ফাঁকা জায়গায় 3। এবার কাটাকাটি করতে হবে। দেখেন 3 আছে এখানে, 3 আছে এখানে, 3 আছে এখানে, এখানে 3 দিয়ে কাটার মতো 6 আছে, তাহলে 3 3 3, আর 6কে 3 দিয়ে কাটলে 2 বার। এখানে 2 আছে, এখানে 2 দিয়ে কাটার সংখ্যা আছে, এখানে 2 দিয়ে কাটার সংখ্যা আছে, কিন্তু এখানে 2 দিয়ে কাটা যায় না, সুতরাং 2 দিয়ে আর কাটা যাবে না। এখানে 5 আছে, এখানে আছে, কিন্তু এখানে নাই, কাটা যাবে না। এখানে 7 আছে, বাট ওখানে নাই, কাটা যাবে না। তার মানে আর কাটাকাটির সুযোগ নেই। এবার গুণ, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এবার 4 6 24, 5 6 30,
5 সাথে 35, তার মানে এটা কি বের করলাম, এটা হচ্ছে A/B/C/D তৈরি করে ফেললাম। এখন যারা প্রথম ক্লাস দেখেনি তাদেরকে আমি এখন কিভাবে বোঝাবো বলেন, এই জন্য প্রশ্ন করা যাবে না এখানে আপাতত, এটা আপনার ক্লাসে করে নেবেন, ঠিক আছে। এখন অঙ্কে কি বলছে, এই যে 8,400 টাকা আমরা ভাগ করে দিছি 4 জনের মধ্যে, তার মানে 8,400 টাকা হচ্ছে মোট টাকা। কোশ্চেনে চাইছে এ কত টাকা পেল। এখন আপনি এক্স ধরেও করতে পারেন, কিন্তু যেহেতু শুধু এর টাকা চাইছে তাহলে আমি কেন এক্স ধরে করব, তাহলে তো এর টাকা ইজ ইকুয়াল টু যারটা বের করতে হবে সেই অনুপাত উপরে, এর টাকা বের করবো, এর অনুপাত 16, তাহলে 16 যাবে উপরে, আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, তার মানে সব যোগ করেন। দেখেন 30 আর 35 কত, 65, আর এই যে 24 আর 16 কত, 40, দেখেন খেয়াল করেন, এগুলো 65 আর এই দুইটা মিলে 40, 65 আর 40 কত হয়, 65 আর 40, 60 আর 40 100 আর 5 105, তাহলে এটা হচ্ছে 105 ইন্টু কি, ইন্টু হচ্ছে মোট পরিমাণ, অর্থাৎ এই 4 জনের মোট টাকার পরিমাণ এই যে দেওয়া আছে 8,400 টাকা, বুঝছেন, তাহলে 8,400 টাকা এখানে। এখন 105 দিয়ে এটা কাটা যায় সরাসরি কিনা আমি বুঝতে পারতেছি না, তাহলে ছোট করে নেন, 5 দিয়ে কাটা যাবে, কিংবা আমি বুঝতে, এটা 21 দিয়ে কাটা যায়, এই যে 84 কে 21 দিয়ে কাটা যায়, 4 21 84, আমি বুঝতে পারতেছি 21 দিয়ে কাটা যাবে, 21 দিয়ে এটা যাবে 5 বার, 5 21 105, 4 21 84, আর এই দুইটা শূন্য বসে গেল, 5 দিয়ে 40 এর মধ্যে যাবে 8 বার আর একটা শূন্য, 5 দিয়ে কাটলাম। এখন 16 গুণ 80, তাহলে 16 গুণ 80 কত হয়, এই একটা শূন্য বসে গেল, 6 এই যে 6 48 এর 8 হাতে কত 4, 6 কে 8 কে 8 4 12, 1280 টাকা, তাহলে 1280 টাকা, 1280, ক্লিয়ার, খুবই সিম্পল। হ্যাঁ, নেক্সটে কি বলছে দেখেন, এইবার সবাই মনোযোগ দিয়ে এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো, এবং অনেকে এত ভয় পায় এই টাইপের কোশ্চেন, কিন্তু এটা যে কত মজার আজকে ক্লাস করার পর আপনি বুঝতে পারবেন যে এত মজার এই টাইপের কোশ্চেন আসলে। এবং আজকে আমি এই টাইপের কোশ্চেন যেভাবে সলভ করাবো, শুধু এই চ্যাপ্টারে না, যেখানে যেভাবে আসুক আপনি এইভাবেই সলভ করবেন, দেখবেন মজা লাগবে। 700 টাকা ক খ গ এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন ক পায় ক্ষয়ের অর্ধেক। এই জায়গাতে মানুষ কি করে জানেন, বেশিরভাগ মানুষ ধরে নেয় যে ক পায় ক্ষয়ের অর্ধেক, তাহলে ধরে যে খ পাইছে x টাকা, তাহলে ক পাইছে x/2, এটা ধরবেন না, নেভার। এখন থেকে যখনই এরকম আসবে যে ক পায় ক্ষয়ের অর্ধেক বা ক পায় ক্ষয়ের দ্বিগুণ, এই টাইপের কোশ্চেন আপনি আর কখনোই x 2x x/2 এসব ধরবেন না। এখন থেকে সবসময় আপনি ওদের অনুপাত তৈরি করবেন, এখন থেকে সবসময় ক পায় ক্ষয়ের দ্বিগুণ, এদিকে তাকান, এদিকে মনোযোগ দেন, ক পায় ক্ষয়ের দ্বিগুণ বা খ পায় কয়ের দ্বিগুণ, এর মানে কি, একজন যদি 1 টাকা পায় একজন 2 টাকা, এই তো। ক পায় ক্ষয়ের অর্ধেক, এর মানে কি, একজন যদি 1 টাকা পায় একজন 2 টাকা, তাই না। একজন বলছে ভাই একজন যদি 1 টাকা পায় একজন পাবে ½ টাকা, আরে ভাই আমি ½ টাকা, আমি এই ভগ্নাংশ নেবো কেন, ক পায় ক্ষয়ের অর্ধেক, তার মানে কি একজন 2 টাকা পাবে একজন 1 টাকা পাবে। এখন কে 2 টাকা পাবে কে 1 টাকা পাবে সেটা পরের বিষয়, এটা কি বোঝায় না। ক পায় ক্ষয়ের অর্ধেক, এর মানে কি একজন 1 টাকা একজন 2 টাকা। এখন কে 1 টাকা কে 2 টাকা, খুবই সিম্পল, টেনশন করবে না, আপনি খালি দেখবেন কে বেশি, যে বেশি পাবে সে 2 টাকা পাবে, যে কম পাবে সে 1 টাকা পাবে। টেনশন তো করা যাবে না যে ভাই এখানে কারটা 1 ধরবো কারটা 2 ধরবো, সে তো যে বেশি টাকা পাবে তারটা 2, একজন আরেকজনের অর্ধেক টাকা পায়, তাহলে একজন যদি 2 টাকা পায় আরেকজন অর্ধেক 1 টাকা পাবে। তার মানে কেউ একজন আরেকজনের দ্বিগুণ পায়, ক পায় ক্ষয়ের দ্বিগুণ, তাহলে একজন পাবে 1 টাকা একজন 2 টাকা, কে 2 টাকা, যে বেশি সে 2 টাকা। ক পায় ক্ষয়ের অর্ধেক, তাও আমরা ধরবো একজন 1 একজন 2, মানে অর্ধেক বললে 1 2 ধরবো, দ্বিগুণ বললে 1 2 ধরবো, বুঝছেন। তাহলে দেখেন ক পায় ক্ষয়ের অর্ধেক, তার মানে কি, তার মানে এদিকে তাকান প্লিজ, ক ইস টু ক্ষয়, এখান থেকে আমরা ক ক্ষয়ের অনুপাত তৈরি করে ফেলবো। এখন আমাকে বলেন ক পায় ক্ষয়ের অর্ধেক, তার মানে কি একজন 1 টাকা পাইলে একজন 2 টাকা পাবে, তাহলে তো একজন আরেকজনের অর্ধেক হয়, তাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে কাকে 2 দেবো কাকে 1 দেবো, আরে ভাই যার যে বেশি পাবে সে 2, যে কম পাবে সে 1, তাই না। তাহলে এখন কমন সেন্স কি বলে, ক পায় ক্ষয়ের অর্ধেক, তার মানে ক পাইছে ক্ষয়ের অর্ধেক, তার মানে খ যা পাচ্ছে ক পাচ্ছে তার হাফ, তার মানে এখানে খ বেশি পায় ক কম পায়, তার মানে ক হবে 1 টাকা খ হবে 2 টাকা। তাহলে ক যেহেতু প্রথমে লিখছি তাহলে এখানে লিখবো 1 এখানে লিখবো 2, এটা কি খুব কঠিন, খুব কঠিন। এবার দেখেন খ পায় গ এর অর্ধেক, তার মানে খ আর গ এর মধ্যে একজন পাবে 1 টাকা একজন পাবে 2 টাকা, কে 1 টাকা পাবে কে 2 টাকা পাবে, যে বেশি সে 2 যে কম সে 1, তাহলে খ পায় গ এর অর্ধেক, তার মানে খ পাচ্ছে গ এর হাফ, তাহলে গ যা পাবে খ তার হাফ পাবে, তার মানে গ পাবে বেশি খ পাবে কম, তাহলে খ হবে 1 গ হবে 2, তাহলে এখানে খ ইস টু গ করে ফেলবো।
এই যে খ আর গ এর রিলেশন। তাহলে খ পাবে 1 টাকা, গ পাবে 2 টাকা। এই দুইটা অনুপাত থেকে আমি ক খ গ এর ধারাবাহিক অনুপাত তৈরি করব। তাহলে ক খ গ। দ এর নিয়ম, প্রথমে এই দুইটা গুণ, 1 আর 1 গুণ করলে হয় 1, তারপর আড়াআড়ি গুণ, 2 আর 1 গুণ করলে হবে 2, তারপর আবার এই বরাবর গুণ, 2 দুগুণী 4, তার মানে 1:2:4। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এখন কোশ্চেনে কি বলছে, 700 টাকা এই ক খ গ এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, যা যা হয়েছে তা করে ফেলছি। এবার বলছে গ কত টাকা পেলো, কে কার টাকা চাইছে, গড় টাকা চাইছে। তাহলে যার টাকা বের করতে হবে সেটা যাবে উপরে। তাহলে গড় টাকা চাইছে, তাহলে গড় অনুপাত মানে এই যে 4, তাহলে 4 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 1 আর 2 3 আর 4 7 ইন্টু এই তিনজনের মধ্যে মোট যে টাকাটা ভাগ করে দেওয়া হয়েছিল যে 700 টাকা, এই 7 দিয়ে 7 এর মধ্যে একবার, পাশে 2টা শূন্য 100 বার, এই 4 দিয়ে 100 কে কাটলে 400 টাকা, সরি 4 দিয়ে 100 কে গুণ করলে 400, তাহলে গ পাবে 400 টাকা। আপনারা কি বুঝছেন এই কোশ্চেনটা? এমডি মকিম ভাইয়া, তাহলে কাটাকাটি পারেন না? কাটাকাটির জন্য ক্লাস নিছি না? প্রথম 1 নাম্বার 1 থেকে 6 নাম্বার ক্লাসে যে স্মার্ট ক্যালকুলেশন শিখালাম, তার মধ্যে লাস্টের ক্লাসে যে কাটাকাটি শিখালাম, যে কি কাটাকাটি কিভাবে করতে হয়, কাটাকাটি জিনিসটা কি, ওই ক্লাসগুলো কি করছেন? আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি এই অঙ্কটার রিভিউ দেন তো, এই অঙ্কটা কি বুঝছেন? তাহলে এই টাইপের কোশ্চেন যখনই দেখবেন যে রহিম করিমের অর্ধেক, করিম রহিমের দ্বিগুণ, এই টাইপের আসলে পারে, কখনোই আপনি একজনেরটা x আর একজনেরটা 2x, x/2 এসব ধরবেন না। আপনি ওদের অনুপাত তৈরি করে ফেলবেন। শুধু এই অনুপাত চ্যাপ্টার না, যে চ্যাপ্টারেই আসুক, লাভ ক্ষতি শতকরা যেখানেই আসুক, আপনি অনুপাত তৈরি করে ফেলবেন। আমি পানির বিরতি নিচ্ছি একটু, প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন, বুঝছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা এখানে। খ গ 2:4 ধরা যাবে? যাবে না কেন? খ গ 2:4 ধরবেন? ধরেন, কিন্তু আমি পড়াইছি অনুপাতের রাশিগুলোকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। তাই 2:4 ধরলে তো এটাকে এবার কাটাকাটি করতে হবে। 2 দিয়ে 2 এর মধ্যে যাবে একবার, 2 দিয়ে 4 এর মধ্যে 2 বার, তার মানে 1:2 তো আবার আসবে। অনুপাতের রাশিগুলো সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় না? তাই 2-4 ধরলেও সমস্যা নাই, পরে কাটাকাটি করে আবার 1:2 আসবে। নেক্সট, সবাই একটু মনোযোগ দেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই আসার মতো একটা প্রশ্ন। কিছু টাকা মানে কত টাকা উল্লেখ নাই, তার মানে কিছু টাকা, ওকে ফাইন। কিছু টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ এর অংশের 5 গুণ, বি এর অংশের ও গুণ, এখানে একটু কারেকশন আছে, এই প্রশ্নটা একটু কারেকশন আছে, যে বি এর অংশের ও গুণ না, এটা ও গুণ হবে না, এটা হবে বি এর অংশের 3 গুণ। আমাদের যে লেকচার বুক আছে, লেকচার বুকে একটু কারেকশন আছে, বি এর অংশের ও গুণ আছে, এটা হবে বি এর অংশের 3 গুণ। বি এর অংশের 3 গুণ এবং সি এর অংশের 2 গুণ পরস্পর সমান হয়, তাহলে এ বি সি এর অংশগুলির অনুপাত কত? এখন এখানে তিনজন লোক, কিছু টাকা, সেই টাকার পরিমাণ কত উল্লেখ নাই, না থাকলে সমস্যা নেই। তাহলে এ এর অংশকে আমরা এ দ্বারা প্রকাশ করব, বি এর অংশকে আমরা বি দ্বারা প্রকাশ করব, সি এর অংশকে আমরা সি দ্বারাই প্রকাশ করব। এখন কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে এ এর অংশের 5 গুণ। দেখেন এ এর অংশের 5 গুণ, তাহলে এ এর অংশ যদি এ হয়, তাহলে এর অংশের 5 গুণ কি? এর সাথে 5 গুণ হবে, তার মানে 5 এর অংশ হচ্ছে তার 5 গুণ মানে 5 বি এর অংশের 3 গুণ, তাহলে বি এর অংশকে যদি বি দ্বারা প্রকাশ করি, তাহলে এর 3 গুণ কত? 3b। সি এর অংশের দ্বিগুণ, তার মানে সি এর অংশকে যদি সি দ্বারা প্রকাশ করি, সি এর অংশের দ্বিগুণ মানে 2c। এগুলো সমান, তাহলে এই তিনটা হলো সমান। অঙ্কে বলছে তাহলে এই তিনজনের অনুপাত কত, অর্থাৎ a:b:c কত? আপনাদের কি মনে আছে? সবাই একটু তাকান। এরকম যদি তিনটা জিনিস সামথিং a ইকুয়াল টু সামথিং b ইকুয়াল টু সামথিং c এরকম যদি থাকতো, তখন আমরা a:b:c কেমনে বের করতাম? তখন আমি কি করতাম? এর মান কেমনে বের করতাম? কি বলছিলাম? এই যে সহগ যেগুলো আছে, এইগুলোর লসাগু নিতে হয়, মনে আছে? এগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। তাহলে 5, 3 আর 2 এর লসাগু, তাহলে 5, 3 আর 2 এদের মধ্যে যেহেতু কোনো কমন ফ্যাক্টর নাই, তার মানে লসাগু হবে সরাসরি এদের গুণফল। 3 5 15, 15 2 30। এই যে সংখ্যা তিনটা আছে, এদের গুণফল লসাগু হচ্ছে 30। তো যখন এর মান বের করবেন, তখন এই সামনে যে সহগগুলো আছে, এদের লসাগুকে আমার এই এর সহগ দিয়ে ভাগ করতে হবে, তাহলে এর মান পাবেন। যখন আপনি বির মান বের করবেন, তখন এই লসাগুকে আপনার এই বি এর সহগ দিয়ে ভাগ করতে হবে, তাহলে বির মান পাবেন। যখন আপনি সির মান বের করবেন,
তখন লসাগুকে আপনার এই সি এর সহগ দিয়ে ভাগ করতে হবে, তাহলে আপনি সির মান পাবেন। তার মানে এ হচ্ছে 6, বি হচ্ছে 10, সি হচ্ছে 15। তাহলে অতএব এ ইস টু বি ইস টু সি, 6 ইস টু 10 ইস টু 15। এগুলা কিন্তু ক্লাসে আমি করাইছি প্রথম দুইটা ক্লাসে। হ্যাঁ, 6 ইস টু 10 ইস টু 15, সি নাম্বার অপশন ইজ রাইট। পিছনের ক্লাসগুলো কম করতে পারেননি, কোনো সমস্যা নাই, করে ফেলবেন। এইগুলো এরকম থাকলে পারে অনুপাত বের করা শেখায়নি, যে এরকম যদি থাকে সেক্ষেত্রে এই সহগগুলোর কি নিতে হয়, লসাগু নিয়ে সেই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটার মান বের হয়, সেই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটার মান বের হয়, মানে যার মান বের করবেন লসাগুকে তার সহগ দিয়ে ভাগ করবেন, ব্যাস। নেক্সটে কি বলছে, 200 বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন, বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন। দুইশো 61টি আম 3 ভাইয়ের মধ্যে 1/3:1/5:1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? টোটাল আমের পরিমাণ কত? টোটাল আমের পরিমাণ 261। এই 261টা আম 3 জনের মধ্যে ভাগ করে দিছে কত অনুপাতে? 1/3:1/5:1/9 এই অনুপাতে 261টা আম 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দিছে। ঠিক আছে, ভাগ করে দিয়ে এখন বলতেছে যে প্রথম ভাই কতটা আম পাবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করা, মনে আছে? তাহলে ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম কি? এই যে লসাগুতে, সরি হরে যে মানগুলো আছে এদের লসাগু নিতে হবে। তাহলে 3, 5 আর 9 এর লসাগু কত? 45, বোঝাই যাচ্ছে 45, তাই না? এই যে এদের মধ্যে কমন রাশি আছে, আচ্ছা বের করে ফেলেন। 3 দিয়ে ভাগ করলে একবার, 5 এর মধ্যে যায় না, এটা 3 বার। 3 5 15, 3 15 45, তাহলে এদের লসাগু 45। লসাগু দিয়ে এখানে গুণ করেন, তাহলে 45 দিয়ে উপরে গুণ করলে 45/3, উপরে 45 দিয়ে গুণ করলে 45/5, 45 দিয়ে গুণ করলে 45/9। আপনি কি এই লাইনটা লিখবেন পরীক্ষার হলে? কখনোই না, আপনি তো জানেনই এদের লসাগু 45। তাহলে 45 উপরে গুণ করলে 45কে 3 দিয়ে ভাগ করলে 15, 45কে 5 দিয়ে ভাগ করলে 9, 45কে 9 দিয়ে ভাগ করলে 5, তার মানে অনুপাত হচ্ছে 15:9:5। তার মানে ওই 3 ভাইয়ের মধ্যে 261টা 15:9:5 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে। এইবার বলছে প্রথম ভাই কতটি আম পেল? প্রথম ভাই মানে এই যে প্রথম অনুপাত, তাহলে প্রথম ভাই পাবে, এদিকে তাকান প্লিজ, যারটা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে প্রথম ভাইয়ের অনুপাত মানে 15 যাবে উপরে, আর নিচে কি অনুপাতের রাশিগুলোর যোগফল, এই সবগুলোর যোগফল 15 9 24, 24 আর 5 29, ইন্টু কি? ইন্টু হচ্ছে এই 3 জনের মধ্যে মোট যে আমগুলো ভাগ করে দেওয়া হয়েছে, টোটাল আমের পরিমাণ 261। ওকে, এবার 29 দিয়ে 261কে কাটতে হবে। আপনি শিওর থাকেন যে 29 দিয়ে 261 কাটা যাবেই, কারণ আম তো আর কাটে কেটে ফ্র্যাকশন করে ভাগ করে দেবে না, তাই না? সুতরাং কাটা যাবে। হ্যাঁ, এখন অনেকে বলবে যে ভাই 29-এর নামটা পড়তে হবে না, নামটা তো আমি 29 দিয়ে 261 সংখ্যাটা অনেক বড় না, আমি তখন কি করি জানেন? আমি চিন্তা করি যে আচ্ছা 29 দিয়ে 10, 29 10-এ কত হয়? এটা তো সহজ। 29 10-কে কত হয় এটা বের করা সহজ না? তখন আমি চিন্তা করি 29 10-এ 290। আমি এভাবে চিন্তা করি, আমি যেভাবে করি চিন্তা সেভাবে বোঝাচ্ছি। তো 29 10 হয় 290, এই সংখ্যাটা 261, খেয়াল করছেন? 29 10-এ 290, সংখ্যাটা 261। তখন বুঝতেছি যে 29 দিয়ে 10 বার যাচ্ছে না, এই সংখ্যাটা যেহেতু অনেক বড়, তাই আমি 29 দিয়ে 10 বার চিন্তা করতেছি যে আসলে দেখি কাছাকাছি যায় কিনা, বুঝছেন? 29 10-এ 290, কিন্তু 261 সংখ্যাটা তো 290-এর চেয়ে ছোট, তার মানে 10 বার যাবে না, তাহলে 10-এর নিচে 9 বার যেতে পারে, আমি দেখি হিসাব করে 9 বার যায় কিনা। একটি পরীক্ষায় 132 জন শিক্ষার্থীর মধ্যে পাস ও ফেল করা শিক্ষার্থীর অনুপাত 9:2। টোটাল শিক্ষার্থী কত? টোটাল শিক্ষার্থী 132 জন। 132 জন, এই 132 জন শিক্ষার্থীর মধ্যে পাস ও ফেল করা শিক্ষার্থীর অনুপাত 9:2। তার মানে 9 অনুপাত হচ্ছে পাশের অনুপাত, 2 অনুপাত হচ্ছে ফেলের অনুপাত। বলছে যদি আরো 4 জন শিক্ষার্থী বেশি পাস করত তাহলে তাদের অনুপাত কত হতো? তাহলে তাদের অনুপাত মানে কি? তাদের অনুপাত মানে এই পাস ফেলের অনুপাতটা কত হতো? তাহলে এখান থেকে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে 132 জন শিক্ষার্থী, এর মধ্যে প্রথমে কতজন পাস করছিল কতজন ফেল করছিল সেটা আগে বের করতে হবে। এদিকে তাকান,
তাহলে প্রথম ক্ষেত্রে পাশ, এই যে তাহলে পাশ যারটা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে এখানে পাশ ইস টু ফেলে, যে পাশ করছে 9 অনুপাত, তার মানে 9 অনুপাত যাবে উপরে, পাশ বের করতেছি তাহলে পাশের অনুপাত উপরে, আর নিচে কি অনুপাতের যোগ ফলে, যে 9 আর 2 যোগ করলে হয় 11, ইন্টু কি ইন্টু হচ্ছে মোট পরিমাণ। মোট পরিমাণ মানে কি, এই পাশ ফেল করা ছাত্রছাত্রীর মোট পরিমাণ, তাই এই পাশ ফেল করা ছাত্রছাত্রীর মোট পরিমাণ 132, তো এখানে 132 দিয়ে গুণ, 11 দিয়ে 13 মধ্যে যাবে একবার, থাকবে 2, 2 এর পরে 2 মানে 22, 11 2 22, 12 আর 9 গুণ করলে 9 12 তে 108, তাহলে পাস করছে 108 জন। তাহলে ফেল কত, ফেল এই যে টোটাল 132, এর মধ্যেই তো পাস ফেল, তাহলে এই 132 থেকে এই পাস করা 108 জন বাদ দিলে তো ফেল। এটুকু বোঝা গেছে? আচ্ছা, তাহলে 24 জন। এখন প্রশ্ন হচ্ছে, অঙ্কে বলছে যে যদি আরো 4 জন শিক্ষার্থী বেশি পাস করত, তার মানে প্রথম ক্ষেত্রে যে 132 জন শিক্ষার্থী ছিল তার মধ্যে পাস ফেলের অনুপাত ছিল 9:2, সেখান থেকে কতজন পাস করছে কতজন ফেল করছে বের করে ফেলছি। এবার বলছে যদি আরো 4 জন শিক্ষার্থী বেশি পাস করতো, মানে এই অবস্থায় না, কিন্তু এর পরে চিন্তা করতেছে, তাহলে আরো 4 জন বেশি পাস করলে পাস ইকুয়াল টু কতজন হবে? আগে পাস ছিল 108 জন, তাহলে আরো 4 জন বেশি পাস করলে ওই 108 জনের সাথে 4 জন যুক্ত হয়ে 112 জন হবে, তাই কিনা? তাহলে এই ক্ষেত্রে ফেল কতজন হবে? এখানে এসে অনেকে ভুল করবে, মনে করবে যে এই ক্ষেত্রে ফেল তো ভাই 24 জনই আছে না, এই যে আরো যে 4 জন বেশি পাস করলো সেই 4 জন কারা? নেটওয়ার্ক প্রবলেম ছিল, নেটওয়ার্ক প্রবলেম ছিল আসলে কি। আচ্ছা, এই যে পাস করছে 112 জন, হ্যাঁ, আর ফেল করছে কয়জন? আগে ফেল করছিল 24 জন, কিন্তু আরো 4 জন যে বেশি পাস করলো, এই পাস করা জন কি পাস করা 4 বেশি পাস করলো, আরো 4 জন যে বেশি পাস করবে এরা কি উড়ে আসবে আকাশ থেকে? এই 4 জন তো ওই ফেল করা 24 জনের মধ্য থেকেই পাস করবে আরো 4 জন, তাই না? সেক্ষেত্রে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা এই 24 থেকে এই 4 জন বাদ দিতে হবে, কারণ তাহলে 20 জন। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে আরো 4 জন যে বেশি পাস করবে, এই বেশি 4 জন পাস করা কিন্তু আচ্ছা, আমি আরেকবার বোঝাবো। এই যে বেশি 4 জন পাস করতেছে, এই বেশি 4 জন পাস করছে, এই 4 জন কিন্তু উড়ে আসেনি, এই 4 জন ওই যে ফেল করছিল 24 জন ওদের মধ্যকারী 4 জন। তাহলে কি ফেল, ওখান থেকে যদি আরো 4 জন বেশি পাস করে তাহলে কি 4 জন ফেল থেকে কমে যাবে না? তাই ফেলের ক্ষেত্রেও এখান থেকে 4 জন বাদ দিয়ে 20 জন। এই অবস্থায় এখন পাস ফেলের অনুপাত নাও পাস ইস টু ফেল, তো অনুপাত মানে তো ভাগ করা, তাহলে পাস কত? পাস মানে এবার 112 জন, আর ফেল কত? ফেল হচ্ছে 20 জন। তাহলে 4 দিয়ে কাটা যায়, দেখেই বোঝা যাচ্ছে কিভাবে 4 দিয়ে কাটা যায়, কারণ এই যে 4 দিয়ে কাটা মানে লাস্টের 2 ডিজিট, এখানে লাস্টের 2 ডিজিট 12, 12 4 দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, এটা তো 4 দিয়ে যাই, 4 5 20, 4 দুগুণে 8, থাকলো হচ্ছে 3, 3 এর পরে 2 32, 4 8 32, তার মানে 28:5, 28:5। এই অঙ্কটা কি আরেকবার বোঝানো লাগবে? এ মানুষকে কত বোঝাবো বলেন, মানে মানুষের মানে অনেকের মনে করেন যে একটু সেন্স নাই, কমন সেন্স এত কম, মেসেঞ্জারে কল দিবে। এই যে 20 সেকেন্ড 25 সেকেন্ডের জন্য ক্লাস অফ ছিল, আমি তো খেয়াল করিনি, মেসেঞ্জারে কল দিছে একজন। ভাই মেসেঞ্জারে কেন কল দিতে হবে? আর আমি যখন একজন মানুষের প্রোফাইলে ঢুকছি তখন তো কেউ লাইভে ঢুকলে পরে দেখা যাইতো যে ওখানে লাল গোল হয়ে আছে, তখন কল দিব কেন? কল দিছে একজন,
কল দিছে ওই সময় নেটওয়ার্ক আটকে ছিল। ক্লাসটা আমার অন্য আইডি দিয়ে নিতে হবে, একটা আইডি ফেক আইডি না, আমার নামে অন্য একটা আইডি খুলে ওই আইডি দিয়ে ক্লাস নিব। মানে ক্লাসটার জন্য, শুধু ক্লাস নেওয়ার জন্য ওই একটা স্পেশাল আইডি ব্যবহার করবো, যে আইডিতে কোনো ফ্রেন্ড থাকবে না, কেউ থাকবে না, আমি রিয়াজ হোসেন একাই। হ্যাঁ, এই কাজটা করবো যাতে কোনো কল না আসে। এখানে কি আরেকবার বোঝানো লাগবে? দেখেন 132 জন শিক্ষার্থী, 132 জনের মধ্যে পাস এবং ফেল করা শিক্ষার্থীর অনুপাত হচ্ছে 9:2। তাহলে প্রথমে আমি কি করছি, এই 132 জনের মধ্যে কতজন পাস করছে কতজন ফেল করছে সেটা আগে বের করবো। তাহলে আমি যদি পাস বের করি, তাহলে এই যে যা বের করবো সেই অনুপাত উপরে, তাহলে পাস হচ্ছে 9, পাশের অনুপাত 9, তাহলে 9 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল এই যে 9 আর 2 যোগ করলে 11, ইন্টু হচ্ছে এই পাস ফেল মিলে মোট শিক্ষার্থী 132 জন, তাই 132 দিয়ে গুণ, 11 দিয়ে 132 12 বার যায়, সেই 12 দিয়ে 9 কে গুণ করলে 108 জন পাস। তাহলে ফেল কেমনে বের করবো? টোটাল 132 জন শিক্ষার্থীর মধ্যে কিছু পাস করছে কিছু ফেল করছে, তাহলে টোটাল 132 থেকে আমি যদি পাস করে 108 জন বাদ দিই, তাহলে ফেল হচ্ছে 24 জন। ব্যাস, পাস ফেল বের করে ফেলছি। এবার কোশ্চেনে বলছে যদি আরো 4 জন শিক্ষার্থী বেশি পাস করতো, তাহলে পাস করছে 108 জন, আরো 4 জন বেশি পাস করলে মোট পাস করা শিক্ষার্থী হবে 108 প্লাস 4 112 জন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফেল করা শিক্ষার্থী কত হবে? এখন ফেল করা শিক্ষার্থী আগে 24 জন ছিল, এখানে বুঝতে হবে এই যে 4 জন বেশি আরো বেশি পাস করলো, এই 4 জন তো উড়ে আসে নাই, এই 4 জন ওই ফেল করা 24 জনের মধ্যকার 4 জন। তাহলে ফেল করা শিক্ষার্থী এখন তাহলে 4 জন কমে যাবে, কারণ ওখান থেকে আরো 4 জন পাস করে গেছে। তাহলে ফেল করা ছিল 24, সেখান থেকে 4 বাদ দিলে 20 জন। এই অবস্থায় পাস ফেলের অনুপাত চাইছে, বলছে তাহলে তাদের অনুপাত কত, মানে পাস ফেলের অনুপাত কত। তাহলে সেই অবস্থায় পাস ফেলের অনুপাত মানে পাস ইস টু ফেল, পাস 112, ফেল হচ্ছে 20, তাহলে 112/20, এখান থেকে কাটাকাটি করে হয়ে গেল। 40 নম্বরের শেষে প্রবলেম হয়েছিল, কি প্রবলেম হয়েছিল? এখানে প্রবলেম, এখানে তো সেন্স কম হলে কি হবে? আবার কল দিছে, কম তো কেমন লাগে। আচ্ছা, এই এই জায়গাতে, তাই না, এই জায়গাতে আমি বোঝাই দিচ্ছি। দেখেন, তাহলে প্রথম ভাই পাবে, তাহলে কি বলছে, প্রথম ভাই কতটি আম পাবে, তাহলে প্রথম ভাই কতটি আম পাবে, তাহলে প্রথম যারটা বের করবো সেই অনুপাত উপরে, তাহলে যেহেতু প্রথম ভাইয়ের অনুপাত আম বের করবো, তাহলে প্রথম ভাইয়ের অনুপাতটা উপরে যাবে, তাহলে প্রথম ভাই মানে এই যে 15, এটা যাবে উপরে, ডিভাইডেড বাই অনুপাতের যোগফল, তাহলে অনুপাতের রাশিগুলো এই যে 15 আর 9 24, 24 আর 5 কত 29, অনুপাতের রাশিগুলোর যোগফল ইন্টু কি এই তিনজনের মধ্যে মোট যে আমটা ভাগ করে দেওয়া হয়েছে, এই যে 261 হচ্ছে মোট আম, তাহলে এখানে 261। এখন 29 দিয়ে 261 কে কাটতে হবে। আচ্ছা, 29 দিয়ে 261 কে কাটতে হবে। এখন 29 দিয়ে 261 মধ্যে আমি নিজেই তো 29 এর নামটা পারি না, সবাই তাকান প্লিজ। তো 29 দিয়ে 261 সংখ্যাটা কিন্তু একটা বড় সংখ্যা, তাই না? তাই আমি মনে মনে চিন্তা করতেছি, আচ্ছা 29 দিয়ে 10 এর নামটা পড়া সহজ না? 29 10 কত 290, তাই আমি সরাসরি 29 10 290 চিন্তা করতেছি। কেন? কারণ এই সংখ্যাটা অনেক বড়, আমি আসলে দেখতে চাচ্ছি যে আসলে কার কাছে কতবার যায় সেটা দেখতে চাচ্ছি। তাহলে 29 10 290, সংখ্যাটা 261। তখন আমি বুঝে গেছি 290 আর 261 যেহেতু কাছাকাছি, তো 10 বার তো যাচ্ছে না, 10 বার দিলে 290 হয়ে যাচ্ছে, তাহলে 10 চেয়ে একবার কম, মানে 9 বার যাবে, আমি মোটামুটি শিওর। এটা দিয়ে এটা কাটা যাবে শিওর, কারণ এই আম তো ভাই কোনোদিন কেটে কেটে ভাগ করে দিবে? আম কি কেটে কেটে ভাগ করে দিবে 3 ভাইকে? না, গোটা গোটাই দিবে। ওকে, তাহলে 29 দিয়ে 261 কয়বার 10 বার, 29 10 290। তখন আমি চিন্তা করতেছি এটা তো 261, 290 খুব কাছাকাছি, তাহলে মানে 10 বার যাচ্ছে না, তাহলে 10 চেয়ে একবার কম, 9 বার। এবার যদি সন্দেহ লাগে একটু চেক করে নেন, তাহলে 29 গুণ 9, 9 9 81 1 হাতে 8, 9 2 18 8 কত 26, এই যে 261। বুঝে গেছি যে এটা দিয়ে এটা যাবে 9 বার, ব্যাস। আমি তো 29 এর নামটা আমি পারি না, আমি নিজেই পারি না, সুতরাং কি করতে হবে, আমাকে অ্যাপ্রক্সিমেশনে যেতে হবে যে আসলে 261 সংখ্যাটা তো অনেক বড়। তো 29 10 290, এই 29 কে 10 দিয়ে গুণ করে করাটা সহজ, তাই 290 দিয়ে আমি চেক করতেছি এটা আসলে
290 কাছাকাছি কিনা, তাহলে আমি বুঝতে পারবো 9 বার যাবে নাকি 8 বার যাবে। 9 বার না গেলে 8 বার, 8 বার না গেলে 7 বার, এরকমই তো, তাই না? 9 15 135, 5 9 45, এর 5 হাতে কত 4, 9 1 9 4 13, 135 টার্ম পাবে। এবার হচ্ছে ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে প্লিজ? ওকে, নেক্সট। এটা তো করাইছি। নেক্সট বিনয়। আচ্ছা, বিনয় একজন লোকের নাম। সে কি করছে? সে পরীক্ষা দিছে, বুঝছেন? সবাই একটু তাকান, এবার বুঝতে পারবেন। বিনয় ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর গণিতে পায়। ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর গণিতে পায়। এর মানে কি? একটা সাবজেক্টে যদি 1 নম্বর পায়, একটাই পাইছে 3, তাই তো? এখন কোনটায় 1 কোনটায় 3? আরে ভাইয়া, যেটাতে বেশি পাইছে সেটা 3, যেটাতে কম পাইছে সেটা 1। অনেকে ধরবে একটাই পাই x আর একটা x 3x, দরকার নেই, অনুপাত দিয়ে করবেন। গণিত ও ইতিহাসের নম্বরের অনুপাত 4:3। বলছে যদি গণিত, ইংরেজি ও ইতিহাসে সে মোট 250 নম্বর পায়, তবে ইংরেজিতে কত নম্বর পাইছে? সবাই তাকান। বিনয় ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর গণিতে পায়। তার মানে ইংলিশ ইজ টু ম্যাথমেটিক্স। ইংলিশ ইজ টু ম্যাথমেটিক্স, তাই না? ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর গণিতে পায়, মানে গণিতে 3 গুণ পাইছে, মানে গণিতে বেশি। তার মানে ইংরেজিতে 1, গণিতে 3, যেটাই বেশি পাবে সেটাই 3। আরে ভাইয়া, একটা সাবজেক্টে আর একটা সাবজেক্টে 3 গুণ পাইছে, তার মানে একটা 1 পাইলে আর একটা 3 পাইছে। এখন কোনটাই 1 কোনটাই 3? যেটাই কম সেটাই 1, যেটাই বেশি সেটাই 3। তাহলে ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর গণিতে পায়। এই যে ইতে ইংলিশ, এম এ ম্যাথমেটিক্স, বুঝছেন? তাহলে ম্যাথে বেশি পাইছে মানে ম্যাথে 3, ইংরেজিতে কম পাইছে মানে ইংরেজিতে 1, তাহলে 1:3। ক্লিয়ার? এবার গণিত ও ইতিহাসে তার নম্বরের অনুপাত 4:3। তাহলে ম্যাথ ইজ টু হিস্ট্রি ইজ ইকুয়াল টু 4:3। এইখান থেকে আপনাকে গণিত, ম্যাথ আর হিস্ট্রির ধারাবাহিক অনুপাত তৈরি করতে হবে। তাহলে ইংলিশ ইজ টু ম্যাথ ইজ টু হিস্ট্রি। আপনাকে কিন্তু আগেই বলছি, কমন যে রাশিটা থাকবে সেই রাশিটা প্রথম অনুপাতের দ্বিতীয়তে থাকবে, দ্বিতীয় অনুপাতের প্রথমে থাকবে, না হলে কিন্তু এই দয়ের নিয়ম অ্যাপ্লাই করা যাবে না, বুঝছেন? মানে দয়ের নিয়ম মানে যে এইটা অ্যাপ্লাই করতে হলে কমন রাশিটা প্রথম অনুপাতের দ্বিতীয়তে থাকবে আর দ্বিতীয় অনুপাতের শুরুতে থাকবে, বুঝছেন? এবার এই দুটা গুণ, করলে 4 1 4 ইস্টু, এইবার আবার গুণ 3 4 12 ইস্টু, এইবার আবার গুণ 3 3 9। তার মানে 4:12:9। এটা কি? ইংরেজি, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, এই 3 সাবজেক্টের অনুপাত হচ্ছে 4:12:9। ওকে, ফাইন। ব্যাস, ধারাবাহিক অনুপাত তৈরি করে ফেলছি। এবার বলছে গণিত, ইংরেজি ও ইতিহাসে সে 250 নম্বর পায়। বলছে তাহলে ইংরেজিতে কত পায়? কিসে চাইছে নম্বর? ইংরেজির নম্বর। তাহলে যারটা বের করতে বলবে সেটা অনুপাত উপরে। তাহলে ইংরেজির নম্বর চাইছে, তাহলে ইংরেজি যাবে উপরে। তাহলে ইংরেজি হচ্ছে প্রথমটা, মানে 4 যাবে উপরে। নিচে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল, সব যোগ করেন। 4 আর 12 হচ্ছে 16, 16 9 25, ইন্টু হচ্ছে এই 3 সাবজেক্ট মিলে মোট নম্বর, এই যে 250। এই 25 দিয়ে 25-এর মধ্যে যাবে একবার, আর এই শূন্য বসলো 40। তাহলে 4 10 40। তার মানে ইংরেজিতে সে 40 নম্বর পাইছে। ক্লিয়ার? কাটাকাটি কঠিন না, সময় দিতে হবে ভাই। এই যে দেখেন, মেরির নিকট 20-এর দ্বিগুণ টাকা আছে। দেখেন, মেরির নিকট 20-এর দ্বিগুণ টাকা আছে। তার মানে এখানে হচ্ছে মেরি একজন লোক, 20 একজন লোক। মেরির নিকট 20-এর দ্বিগুণ, তার মানে একজনের কাছে 1 টাকা, একজনের 2 টাকা। প্রশ্ন হচ্ছে কার 1 কার 2? ভাইয়া, যার কম টাকা তার 1, যার বেশি টাকা তার 2। এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে কার কম কার বেশি, এর বেশি কিছু না। তাহলে মেরি আর কি 20, তাহলে মেরি ইস টু 20। এই যে মেরি ইস টু 20, সিতে 20। তাহলে মেরির নিকট 20-এর দ্বিগুণ টাকা আছে, তার মানে মেরির কাছে আছে বেশি। মেরির নিকট 20-এর ডাবল, মানে 20-এর কাছে যা আছে মেরির কাছে তার ডাবল। তাহলে মেরির কাছে বেশি আছে, তাহলে 20-এর কাছে কম আছে, তার মানে মেরি হবে 2, 20 হবে 1। এই তো খুবই সিম্পল ভাইয়া। 20-এর নিকট শনির 3 গুণ টাকা আছে, তাহলে এখানে হচ্ছে 20 আর শনি, তাহলে 20 ইস টু এই যে শনি। তাহলে 20-এর নিকট শনির 3 গুণ, তার মানে একজনের কাছে আছে 1 টাকা, একজনের কাছে 3 টাকা। 3 গুণ মানে কি? একজনের 1 হলে একজন 3, কার 1 কার 3, যার বেশি 3, যার কম 1, তাই না? তাহলে 20-এর নিকট শনির 3 গুণ, তাহলে 20-এর নিকট শনির 3 গুণ, মানে শনির কাছে যা আছে 20-এর কাছে তার 3 গুণ আছে, তার মানে 20-এর কাছে বেশি আছে। তাহলে 20 হবে 3, শনি হবে 1। ব্যাস, এইখান থেকে এখন আমাকে মেরি 20 শনি
এই যে সুনি ও মেরির অনুপাত চাইছে, যারটাই চাক। আমরা এখান থেকে মেরি, কুড়ি, সুনির ধারাবাহিক অনুপাত তৈরি করবো। মেরি, কুড়ি, সুনি। কমন রাশি কে? কুড়ি। এই যে কুড়ি কমন রাশি, প্রথম অনুপাতের শেষে থাকবে, দ্বিতীয় অনুপাতের শুরুতে থাকবে। তাহলে কিভাবে করবেন? এই যে প্রথমে দল নিয়ম, এই দুটা গুণ করেন, 3 দুগুণী 6, এই দুটা গুণ 3 একে 3, এই দুটা গুণ 1 একে 1। এবার অঙ্কে চাইছে কি? সুনি ও মেরির অনুপাত। সুনি মানে এই যে এটা মানে হচ্ছে 1, তাহলে সুনি ইসটু মেরি যেভাবে চাইছে, তাহলে সুনি হচ্ছে এই যে এটা 1, আর মেরি মানে প্রথমটা এই 6, তাহলে 1:6, তাহলে উত্তর হচ্ছে 1:6। 1:6। ক্লিয়ার ব্যাপারটা? খুবই সিম্পল। আমি আবার বলছি, যখন দেখবেন যে ক ক্ষয়ের 2 গুণ টাকা পায়, গ ক্ষয়ের অর্ধেক পায়, এইসব ক্ষেত্রে কখনোই আপনি একজনকে এক্স আর একজনকে 2x এসব ধরবেন না, অনুপাত করে ফেলবেন সব সময়। খুব দারুণ একটা কনসেপ্ট, হ্যাঁ, অনুপাতের কনসেপ্টটা। আচ্ছা, এটা দেখেন 44 নম্বরে কি বলছে। সবাই একটু তাকায়েন, এটা একটু টেকনিক্যাল, হ্যাঁ। 1050 টাকা ব্যাংকের প্রশ্ন। পি, কিউ ও আর এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। পি এর অংশ কিউ ও আর একত্রে যা পায় তার 2/5 ভাগ। এখানে 2/5 ভাগ না বলে বলতে পারতো 2/5 অংশ, বুঝছেন? অংশ বলাও যা, ভাগ বলাও তাই, আবার 2/5 গুণ এটা বলাও তাই। এটা নিয়ে টেনশন করার দরকার। এখানে 2/5 ভাগ থাক, 2/5 অংশ থাক, 2/5 গুণ থাক, যাই থাক একই বোঝায়। বলছে পি কত টাকা পায়। একটা জিনিস আপনাকে এখানে বুঝতে হবে, পি এর অংশ কিউ ও আর একত্রে যা পায় তার 2/5 ভাগ। তার মানে কি? এই অংশটা বোঝেন, এই যে এই লাইনটা। তাহলে পি এর অংশ মানে পি ইকুয়াল টু, এই যে পি এর অংশকে আমি পি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে পি এর অংশটা কেমন? কিউ এবং আর একত্রে যা পায়। তাহলে কিউ এর অংশকে আমি কিউ দ্বারা প্রকাশ করব, আর এর অংশকে আমি আর দ্বারা প্রকাশ করব। তাহলে কিউ এবং আর একত্রে যা পায় সেটা কি? নিশ্চয়ই কিউ প্লাস আর দ্বারা প্রকাশ করতে হবে, তাই কি না? তাহলে কিউ আর একত্রে যা পায়, কিউ এবং আর একত্রে পায় মনে করেন কিউ প্লাস আর। তাহলে পি এর অংশ কেমন? পি এর অংশ হবে কিউ এবং আর একত্রে যা পায় মানে কিউ প্লাস আর এর কত অংশ? 2/5 ভাগ। ক্লিয়ার? এই লাইনটা হচ্ছে এই যে এই লাইনের থেকে লিখলাম। বুঝছেন? এইটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ? এই জায়গাটুকু বুঝতে হবে, এই জায়গাটুকু বুঝতে হবে। বোঝা গেছে? এইখান থেকে আমরা, এটা হচ্ছে পি, এখান থেকে হচ্ছে কিউ প্লাস আর, এর মানে গুণ, এটা হচ্ছে 2/5। এইখান থেকে এইখানে পি থাকলে এই কিউ প্লাস আর এখানে গুণ আকারে আছে। এদিকে তাকান, এই পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে, মানে সম্পূর্ণ রাশিকে আমি চিন্তা করতেছি, বুঝছেন? কিউ আর আলাদা না, কিউ এবং আর কে পুরোটাকে চিন্তা করতেছি। এই পুরো কিউ এবং আর, কিউ প্লাস আরটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পুরো অংশটা এই পাশে গুণ আছে, এটা এই পাশে এসে ভাগ হবে। কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 2/5। তো এটা কি অনুপাত না? এই যে a বাই বি ইকুয়াল টু, যদি 2/5 হতো তখন কি লিখতেন? h/b ইজ ইকুয়াল টু 2:5। তাহলে এখানে a কে p চিন্তা করেন, b মানে এই পুরোটা চিন্তা করেন, তার মানে এটা হচ্ছে p/q প্লাস আর ইজ ইকুয়াল টু 2:5। এইটুকু বুঝছেন কিনা বলেন? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ। তার মানে হলো এখানে আমার এখানে কিন্তু পি প্লাস কিউ প্লাস আর মানে পি কিউ আর সবাই আছে, পি কিউ আর সবাই আছে, পি আলাদা আছে আর কিউ এবং আর মিক্স অবস্থায় আছে। সমস্যা কি? এই কিউ এবং আর মিলে হলো 5 আর পি একা হলো 2, বুঝছেন? এখন অঙ্কে কি বলছে? ভাগ করে দেওয়া হয়েছে কত টাকা? 1050 টাকা। এই 1050 টাকা পি কিউ আর 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। বলছে পি কত টাকা পেল। এখন আমি কি বলছি? যার টাকা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে পির টাকা বের করবো, তাহলে পির অনুপাত মানে 2 যাবে উপরে, আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল। অনুপাতের রাশিগুলো মানে 2 আর 5 এদের যোগফল। এখন অনেকে বলবেন যে ভাই এখানে তো লোক আছে 3 জন, কিন্তু অনুপাতের রাশি যে 2টা। ভাই এই 5 এর মধ্যে কিউ এবং আর 2 জনই আছে, কারণ আমি তো এই অনুপাতের যে দ্বিতীয় রাশি সেটা তো কিউ প্লাস আর, তাই বুঝে নিতে হবে এই 5 এর মধ্যে কিউ আর 2 জনই আছে। তার মানে আমি এই 2 আর 5 করা মানে পি কিউ আর 3 জনকেই যোগ করা। তাই নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল 2 আর 5 যোগ করলে কত? 7 ইন্টু
এই 3 জনের মধ্যে মোট টাকা যে ভাগ করে দেওয়া হয়েছে 1050 এখানে। এবার 7 দিয়ে 7-এর মধ্যে 7 দিয়ে 10-এর মধ্যে যাবে একবার, থাকলো 3, 3-এর পরে 5 35, 5 সাথে 35 আর একটা শূন্য, ব্যাস। এই 15 দুগুণে 30 আর একটা শূন্য, 350 টাকা, সরি 15 দুগুণে 30 আর একটা শূন্য, 300 টাকা। তাহলে পি পাবে 300 টাকা। ক্লিয়ার? 300 টাকা। ওকে, নেক্সটে যাব। নেক্সটে এই যে টাইপের কোশ্চেন জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, এগুলো বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, টেনশন করেন না। ব্যাংক ট্যাঙ্কে যদি আইবিএ পরীক্ষা নেয় সেক্ষেত্রে এগুলো আসতে পারে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। পি কিউ ও আর এর মধ্যে 117 টাকা 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করার পরিবর্তে ভুল করে 2:3:4 অনুপাতে ভাগ করা হলো। এই ভুলে কার কার লাভ হলো? এই ভুলে কার কার লাভ হয়েছে? তার মানে পি কিউ এবং আর এই 3 জনের মধ্যে 117 টাকা ভাগ করে দিছে। ভাগ করার কথা ছিল হচ্ছে 1/2:1/3:1/4 এই অনুপাতে ভাগ করার কথা ছিল, কিন্তু এই অনুপাতে ভাগ করার পরিবর্তে ভুল করে 2:3:4 অনুপাতে ভাগ করে দিছে। এতে কার কার লাভ হলো? এর মানে কি? এর মানে হচ্ছে এই 117 টাকা এই অনুপাতে ভাগ করার কথা ছিল, তাহলে আপনাকে প্রথমে 117 টাকাকে এই অনুপাতে ভাগ করে দেখতে হবে কে কত টাকা পায়, তারপরে এই অনুপাতে ভাগ করে দেখতে হবে যে কে কে কত টাকা পাইছে, তারপরে দেখতে পাবেন যে আসলে কে কত টাকা। আচ্ছা, তাহলে প্রথমে দেখেন, এদিকে দেখেন। তাহলে প্রথমে হচ্ছে 1/2:1/3:1/4 এই অনুপাতে ভাগ করার কথা ছিল। তাহলে আমরা দেখি যে এই অনুপাতে ভাগ করলে যে P/Q/R, তাকান, P/Q/R 1/2:1/3:1/4। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই যে হরে যে মানগুলো আছে এদের লসাগু দিয়ে উপরে গুণ। 3, 4 আর 2 এর লসাগু কত? 12। এই যে 3, 4 আর 2 এর লসাগু 12। এই 12 লসাগু দিয়ে যদি আমি উপরে 12 দিয়ে গুণ করি, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 12কে 4 দিয়ে ভাগ করলে 3। তাহলে এখন পি কত টাকা পাবে? তাহলে যারটা বের করবো সেই অনুপাত উপরে, তাহলে পি কত টাকা পাবে? পি এর টাকা, পি এর অনুপাত 6, নিচে অনুপাতের যোগফল 6 4 10 আর 3 13 ইন্টু হচ্ছে মোট টাকা। এই যে মোট টাকা হচ্ছে 117। এখন 13-র নামটা যদি না পারেন তাহলে আপনাকে কিভাবে শেখাবো? 9 13 তে 117, 9 13 তে 117, তাহলে 6 9 কত? 54 টাকা। এই যে 6 9 54 টাকা। তার মানে পি মানে এই যে এই অনুপাতে ভাগ করার কথা ছিল, এই অনুপাতে ভাগ করলে পি 54 টাকা পেত। তাহলে কিউ কত টাকা পেত? তাহলে কিউ এর টাকা বের করবো, তাহলে কিউ এর অনুপাত 4 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 13 ইন্টু, মজার বিষয় কি জানেন? কিউ এর টাকা বের করার সময় আমার আর এই যে এই কিউ এর টাকা যখন বের করবেন তখন আর এই পুরোটা লেখার দরকার নাই, যারটা বের করবেন সেই অনুপাত উপরে। তাহলে কিউ এর অনুপাত হচ্ছে 4, এটা উপরে, নিচে অনুপাতের যোগফল 13 ইন্টু 17। তো এই 13 দিয়ে 117কে কাটলে যে 9 বার, এটা তো বারে বারে এখানে 9ই আসবে। আমি আবার বলছি, এই 13 না অনুপাতের যোগফল ইন্টু 117, এটা দিয়ে কাটলে 9, এই 9টা তো ভাই আগেই একবার আসছে, তাহলে আমি বারে বারে কেন এই পুরো অংশটা লিখবো? আমি এটা লিখবো না। কিউ এর টাকা বের করবো, তাহলে কিউ এর অনুপাত হচ্ছে 4, এটা লিখলাম। আর এই 13 দিয়ে 117কে কাটলে 9, এখানে তো আসতোই 4 9 36, এটা তো আমার বারে বারে লেখার দরকার নাই। আর এর টাকা কেমনে বের করবো? যারটা বের করবেন সেই অনুপাত হচ্ছে উপরে, যেখানে 3, আর এই কাটাকাটিটা করলে আবার 9 আসবে, 3 9 27। তার মানে যদি এইভাবে ভাগ করতো তাহলে পি 54 টাকা, কিউ 36 টাকা আর 27 টাকা পেত। কিন্তু অ্যাকচুয়ালি ভাগ করছে কত হবে? P/Q/R এটা ভাগ করছে 2:3:4 অনুপাতে। তাহলে এই অনুপাতে ভাগ করার ফলে কত টাকা পাইছে আমরা দেখি। তাহলে পি পাইছে কত টাকা? যারটা বের করবো সেই অনুপাত উপরে, নিচে অনুপাতের যোগফল, এই যে 4 3 7 2 9 ইন্টু এদের মোট পরিমাণ কত টাকা? 117 টাকা। এই 9 দিয়ে 117 যাবে 13 বার, 9 নাম 13 নাম 9 13 117, 13 দুগুণ কত? 26 টাকা। তাহলে কিউ কত টাকা পাবে? তাহলে কিউ এর অনুপাত 3, এটা লিখলাম। আর এই যে 9 দিয়ে 117 কাটলে যে 13, এখানেও আসতো, আমি খালি খালি লিখবো কেন? তাই না? 3 13 তে 39। তাহলে আর কত পাবে? আর এর অনুপাত হচ্ছে 4, এখানে লিখলাম ইন্টু এই 9 দিয়ে 117কে কাটলে 13, সেটা তো এখানেও আসতো, আমি বারবার লিখবো কেন? এটা তো আসছেই, তাই না? 4 13 তে 52। তার মানে দেখেন কিউ পাইতো পাওয়ার কথা ছিল 54, পাইছে 26, তার মানে কিউ এর লস হয়েছে। আর এর পাওয়ার কথা ছিল 36, পাইছে 39, লাভ হয়েছে। সরি, কিউ এর পাওয়ার কথা ছিল 36, পাইছে 39, লাভ হয়েছে। আর এর পাওয়ার কথা ছিল 27, পাইছে 52, লাভ হয়েছে। তাই লাভ হয়েছে কার? কিউ এবং আর এর। তাহলে কিউ এবং আর এর লাভ হয়েছে। এ নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন অঙ্কটা? এই যে এই ব্যাপারটা কি বুঝছেন যে কেন এখানে এই যারটা বের করবো সেই অনুপাত উপরে, নিচে অনুপাতের রাশিগুলো যোগফল, এটা দেখায়নি।
কারণ ওই অনুপাতের রাশিগুলো যোগফল দিয়ে 117 কাটলে ওই 9 তো এখানে আসছে, ওটা এখানে আসতো, এখানে আসতো, ওগুলো দেখাবো কেন? বুঝছেন ব্যাপারটা? এই ব্যাপারটা কি বুঝছেন? এই ব্যাপারটা এই যে এখানে এগুলো আস্তে আস্তে আপনার মধ্যে গ্রো করবে, জানেন? এগুলো ক্লাস করতে 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 গ্রো করবে যে এই খালি খালি নয়, এই যে এটা দিয়ে এটা কাটাকাটি বারে বারে আমি কেন দেখাবো না। নেক্সট, একটি স্কুলে মোট বালকের সংখ্যা মোট বালিকার সংখ্যার 16% বেশি হলে ওই স্কুলে বালক বালিকার সংখ্যার অনুপাত কত? সবাই একটু মনোযোগ দিবেন। কোনটুক বোঝেন নাই? পরের টুকু আর একবার বোঝান। কোনটুক বলেন, কোনটুক বোঝেন নাই লেখেন, আমি পরে এই অঙ্কটা করে আমি আসতেছি আবার। হ্যাঁ, একটি স্কুলে মোট বালকের সংখ্যা মোট বালিকার সংখ্যার 16% বেশি হলে, আচ্ছা, কোনো একটা জিনিস যদি জিনিসের সাপেক্ষে যদি আরেকটা জিনিসের বর্ণনা শতকরায় দেওয়া থাকে, সেক্ষেত্রে একটাকে 100 ধরতে হয়, একটাকে 100 ধরতে হয়। যেমন এখানে মোট কোন স্কুলে বালকের সংখ্যা বালিকার সংখ্যার চেয়ে 16% বেশি। হ্যাঁ, তার মানে একটা বর্ণনা আর একটা সাপেক্ষে শতকরায় দেওয়া আছে, সুতরাং একটাকে 100 ধরতে হবে। এখানে এসে বাধে বিপত্তি, কারণ অনেকেই বোঝে না যে কোনটাকে 100 ধরবে। অনেকে বলে যেটার মান কম সেটাকে 100 ধরেন, অনেকে বলে যেটার মান বেশি সেটাকে 100 ধরেন না। কখনোই এরকম না। মনে রাখবেন, এদিকে তাকান, যার বর্ণনা দেওয়া থাকবে তাকে কখনোই 100 ধরা যাবে না, যার সাপেক্ষে বর্ণনাটা দেওয়া থাকবে তাকে 100 ধরতে হবে। আবার বলছি, যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকবে তাকে 100 ধরতে হবে সবসময়। যার সাপেক্ষে বর্ণনাটা দেওয়া থাকবে তাকে সবসময় 100 ধরতে হবে। তাহলে এখানে কার বর্ণনা দেওয়া আছে? বালকের সংখ্যা। কোন স্কুলে বালকের সংখ্যা, তার মানে বালকের সংখ্যার বর্ণনা দেওয়া আছে। কার সাপেক্ষে? এই যে বালিকার সংখ্যার চেয়ে 16% বেশি, তার মানে বালিকার সংখ্যার সাপেক্ষে বালকের সংখ্যার বর্ণনা দেওয়া। যার সাপেক্ষে বর্ণনা থাকবে তাকে 100 ধরতে হবে। কোন স্কুলে বালকের সংখ্যা, তার মানে এখানে বর্ণনা করতেছে কার সংখ্যা? বালকের সংখ্যার বর্ণনা করতেছে। কার সাপেক্ষে? বালিকার সংখ্যার সাপেক্ষে। মানে বালকের সংখ্যাটা কেমন? বালিকার সংখ্যার চেয়ে 16% বেশি। তার মানে বালকের সংখ্যার বর্ণনা করতেছে বালিকার সংখ্যার সাপেক্ষে। যার সাপেক্ষে বর্ণনা করবে তাকে 100 ধরতে হবে, তার মানে বালিকার সংখ্যা 100 ধরতে হবে। তাহলে গাল ধরি গাল ইজ ইকুয়াল টু 100 জন। এই জিতে গাল, তাহলে বয় কত হবে? কোশ্চেনে বলা আছে বালকের সংখ্যা বালিকার সংখ্যার চেয়ে 16% বেশি। 16% মানে কি? 100 জনে 16 জন বেশি। 16% মানে কি? 100 জনে 16 জন বেশি। তার মানে বালকের সংখ্যা বালিকার সংখ্যার চেয়ে 16% বেশি। তার মানে বালকের সংখ্যা হবে বালিকার সংখ্যার চেয়ে 16 জন বেশি। তাহলে বালিকার সংখ্যা 100 ধরছেন, তাই এটা হবে 100 + 16 ইজ ইকুয়াল টু 116 জন। বুঝছেন? শতকরায় থাকলে একটাকে 100 ধরতে হবে। কোনটাকে 100 ধরতে হবে? যার সাপেক্ষে বর্ণনাটা দেওয়া থাকবে তাকে 100 ধরতে হবে। এখানে বালকের সংখ্যার বর্ণনা দেওয়া আছে বালিকার সংখ্যার সাপেক্ষে, তাই বালিকা 100, তাহলে বালক কি হবে? যেহেতু 16% বেশি মানে 16 জন বেশি, তাহলে 100 + 16 116 জন। কোশ্চেনে কি চাইছে? বালক ও বালিকার সংখ্যার অনুপাত। তাহলে অতএব বালক ইস টু বালিকা ইজ ইকুয়াল টু কত হবে? বালক মানে 116 জন, বালিকা মানে হচ্ছে 100 জন। অনুপাত মানে ভাগ। 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে এটা যাবে 25 বার। 4 দিয়ে সরাসরি না পারলে 4 দুগুণী 8, থাকলো 3, 3 পরে 6 36, 4 9 36, তার মানে 29 ডিভাইড বাই 25, তার মানে 29 ইস টু 25। ক্লিয়ার? 29 ইস টু 25, 29 ইস টু 25। ওকে, আচ্ছা, এখানে একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে, এগুলো আমি শতকরায় যায় এটা এতবার করাবো যে আপনার বুঝে যাবেন যে কাকে 100 ধরতে হবে। এটা নিয়ে টেনশন থাকবেই না আপনার। শতকরায় যায় এইগুলো এত অ্যাপ্লিকেশন আসবে যে আপনি মানে এমনিই বুঝবেন যে এটাকে 100 ধরতে হবে, তখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এই নেক্সট যে অঙ্কটা আছে এটা আমি করাবো না এখন, কারণ এটা মানে আপনাকে মাথার উপর আমি প্রেশার দিতে চাচ্ছি না। আচ্ছা, এইটা আমরা আগামী ক্লাসে এখান থেকে শুরু করবো। হ্যাঁ, 47 না, আগামী ক্লাস মানে আগামীকাল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিলি এবং লিখিত দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মূল নিয়মও করাবো, কিভাবে দ্রুত করা যায়, মূল নিয়মটাই দ্রুত করতে পারবেন। হ্যাঁ, আর আমরা কিছু অংশ আজকে রেখে দিছি। হ্যাঁ, এই অঙ্কটা সলভ করার পরে ওই রেখে দেওয়া অংশটুকু পড়াবো, তারপরে আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিস দিব। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।